আপনার রিডিং এ আহ, এই জাতের কোশ্চেন গুলো সব মিলে, হ্যাঁ, যেমন গ্যাপ ফিলিং থাকে, বিভিন্ন রকমের গ্যাপ ফিলিং থাকে, থাকে নোট কমপ্লিশন থাকে, তারপরে হলো সামারি, বক্স সহকারে সামারি, তারপর ডায়াগ্রামও হইতে পারে, ডায়াগ্রাম কম হয়, তারপর সেন্টেন্স কমপ্লিশন বলে। এই গ্যাপ ফিলিং পরীক্ষায় আসবে, এটা 100% আমরা শিওর। তারপরে যে ট্রু ফলস কোশ্চেন, এটাও পরীক্ষায় আসবে, এটা 100% শিওর। বাকি কোশ্চেন গুলা আমরা কোনোটাই 100% শিওর না। সব মিলে এখানে কোশ্চেন আপনি দেখতে পাচ্ছেন 8 প্রকার, না? বইয়ের মধ্যে সূচনায় বলে দিছে কি কি ধরনের কোশ্চেন হয়, এই শুরুতে বলছে যে a variety of question types is used including multiple choice, যে এমসিকিউ, আইডেন্টিফাইং ইনফরমেশন, ইনফরমেশন লিখলে ট্রু ফলস বলে, রাইটার্স ক্লেইমস বললে আবার সেটা ইয়েস নো নট গিভেন বলে, ম্যাচিং ইনফরমেশন, ম্যাচিং হেডিংস, ম্যাচিং ফিচার্স, ম্যাচিং সেন্টেন্স এন্ডিংস, সেন্টেন্স কমপ্লিশন, সামারি কমপ্লিশন, এগুলো সব গ্যাপ, নো কমপ্লিশন, টেবল কমপ্লিশন, ফ্লো চার্ট কমপ্লিশন, ডায়াগ্রাম লেভেল কমপ্লিশন অ্যান্ড আইটেম নাম্বার। এই জাতের কোশ্চেন মানে অনেক জাতের ধরনের কোশ্চেন, আমরা এগুলোকে বড় করে 8 ভাগে ভাগ করতে পারি। 8 ভাগ হচ্ছে এমন: গ্যাপ, ট্রু ফলস, 4 প্রকারের ম্যাচিং, ম্যাচিং ফিচার্স বা ম্যাচিং নেমস বলি আমরা এটাকে, সেন্টেন্স কমপ্লিশন, এন্ডিংস, হাফ দেওয়া আর হাফ নিয়ে একটা লাইন কমপ্লিট করতে হবে, লিস্ট অফ হেডিংস, তারপরে একটা নাম দেখেন, লোকেটিং কি ইনফরমেশন। তো এই পার্টগুলা আপনার এই 8 জাতের কোশ্চেনের মধ্যে পরীক্ষার দিন হয়তো 4 বা 5 জাত আসবে। 40টা কোশ্চেন তো 2 সেট কোশ্চেন 20টার বেশি হয়, এই দুটো। হুম। হ্যাঁ, এখন 6 মানে রিডার হয়ে গেলে সবচেয়ে সহজ লাগবে এটা, লিস্ট অফ হেডিংস, ম্যাচিং সেন্টেন্স এন্ডিংস, ম্যাচিং ফিচার্স, এমসিকিউ সহজ লাগে, আর লোকেটিং ইনফরমেশন। প্রথম প্রথম গ্যাপ ফিলিংটাকে ইজি লাগবে, কারণ ছোটবেলায় প্রথম একদম ক্লাস 2 থেকে গ্যাপ ফিলিং করতে করতে অভ্যস্ত তো, আর ক্লাস 3, 4, 5 থেকে তো ট্রু ফলস কোশ্চেন করতে করতে অভ্যস্ত। নট গিভেন একটু কঠিন লাগবে, কিন্তু কোশ্চেন তুলনামূলক এগুলো ইজি ইজি, লোকেটিং ইনফরমেশন, ম্যাচিং সেন্টেন্স এন্ডিংস, ম্যাচিং ফিচার্স, লিস্ট অফ হেডিংস, এমসিকিউ, এই কোশ্চেনগুলো আসলে ইজি। কিন্তু অভ্যাস নাই তো করার, যেমন আপনি কোনোদিনও লোকেটিং ইনফরমেশন কোশ্চেন করেন নাই, আপনি এর সাথে পরিচিত না। আপনি এমসিকিউ এর সাথে একটু পরিচিত, কারণ মাল্টিপল চয়েস কোশ্চেন সারা জীবন যাবত দেখে আসছি। লিস্ট অফ হেডিংসও কোনোদিন করেন নাই। লিস্ট অফ হেডিংস কোশ্চেন সহজ, 60টা থাকলে 5টা পারা যাবে। শর্ট আনসার কোশ্চেন ছোটবেলায় করছেন, এটার সাথে পরিচয় আছে আপনার। ম্যাচিং সেন্টেন্স এন্ডিংস হলো ছোটবেলার গরু, প্রাণী, তারপরে হচ্ছে গিয়া আপনার আম, এরকম আমরা খাবার, এভাবে দেওয়া আছে। তারপরে হচ্ছে ইলিশ মাছ, এভাবে মানে বাবার ডান পাশ মিলানো, এক ধরনের কোশ্চেন আছে, ম্যাচিং সেন্টেন্স এন্ডিংস। ম্যাচিং ফিচার্স, তো এই কোশ্চেনের সম্পর্কে একটু ধারণা দিই আপনাদের। কিছু কিছু কোশ্চেন পরীক্ষা আসবে 100% শিওর, আরেকটা আছে প্রায় 100, এটা হলো লোকেটিং ইনফরমেশন। এমসিকিউ 95 থেকে 100, লিস্ট অফ হেডিংস 70% সময়, শর্ট আনসার কোশ্চেন 30% টাইম আসে, ম্যাচিং সেন্টেন্স এন্ডিং 50% টাইম আসে, ম্যাচিং ফিচার্স 60-70% টাইমই দিয়ে দেয়। কোশ্চেনগুলো দেখাই আপনাকে, হ্যাঁ। প্রথম প্যাসেজে যে রিডিং যে সলভ করতেছি আপনার সাথে, প্রথম প্যাসেজে কয়টা কোশ্চেন হয় বলেন তো? 13টা কোশ্চেনকে সাধারণত 2 ভাগে ভাগ করে। কয় ভাগ? 6.5 6.5 করে? না, 1 থেকে 7, এটা গ্যাপ, আর পাশে সেটা ট্রু ফলস। তাহলে 13টাই কি? গ্যাপ আর ট্রু ফলস। প্যাসেজ টুতে 3 ধরনের কোশ্চেন হয়। কয় ধরনের? দেখি 3 ধরনের কি কি। ফার্স্টে বলল লিস্ট অফ হেডিংস, পরের পেজে প্রশ্ন প্যাসেজটা দিল, দিয়ে এরপরে দিল যে ম্যাচিং, হ্যাঁ এই যে দেখেন, পিটার তুই কোন কথা বলছিস, এই কোশ্চেনটাই হলো যে নেম ম্যাচ করা বা ম্যাচিং ফিচার্স, 3 নম্বর।
ওয়েল, তারপরে আবার দেওয়া আছে গ্যাপ ফিলিং না। প্রথম প্যাসেজে গ্যাপ আর ট্রু ফলস ছিল কয়টা বলো তো ভাই? আর এই জায়গায় কয়টা? 13, 3 কয়টা হলো তাহলে? 13 আর 3 কয়টা? কিভাবে পারলেন? হ্যাঁ, ছোটবেলার ম্যাথ না। প্যাসেজ থ্রিতে কোশ্চেন 3 রকমের হয়। দেখি, এখানে শুরু হবে কত নম্বর প্রশ্ন দিয়ে? শেষ হবে 40 দিয়ে না। প্রথম সেটের কোশ্চেন হলো এমসিকিউ। হ্যাঁ, ছোটবেলায় এই জাতীয় কোশ্চেন আপনি দেখছেন। পরের সেটের কোশ্চেন হলো ম্যাচিং সেন্টেন্স এন্ডিংস। এই যে সেই কোশ্চেনটা, ম্যাচিং সেন্টেন্স এন্ডিংস মানে কি? হাফ দেওয়া আছে এখানে দেখেন, আর বাকি হাফ এখানে কোনটা মিলে আমাকে আনসার করতে হবে। এই কোশ্চেন সহজ, গ্যাপ ফিলিং এর জটিল জটিল গ্যাপ ফিলিং এর থেকে সহজ, কিন্তু আপনি খুব একটা করেন না এই কোশ্চেন, ধারণার জন্য কম। আরো আছে তিনটা, নাম কি? ইয়েস নো বলছে মানে ক্লেম বলবে রাইটার। তাহলে আমার অলরেডি প্যাসেজ ওয়ান প্যাসেজ টু তে গ্যাপ আর ট্রু ফলস ছিল 16টা, আর এখন কয়টা? 3টা, তাহলে 19টা। 40টার মধ্যে কয়টা কোশ্চেন পাইলাম আমরা? 19টা, দুইটা গ্রুপের, গ্যাপ ফিলিং আর হলো ট্রু ফলস। এটা হলো এই প্যাসেজে পাইলাম, একটা টেস্টে, টেস্ট ওয়ানে। টেস্ট টুতে গিয়ে দেখি কি হয়। টেস্ট টু রিডিং প্যাসেজ ওয়ান শুরু হবে 1 নম্বর কোশ্চেন, শেষ হবে কত দিয়া? 13 দিয়া। তাহলে প্রথম প্যাসেজ সাধারণত কয় ভাগে যেন ভাগ করে ভাই বলেন? দেখি 2 ভাগ কি কিনা। হ্যাঁ, প্রথমে 1 থেকে 9, নোট কমপ্লিশন গ্যাপ। পরের পেজে যাও, ট্রু ফলস। তাই 13টাই গ্যাপ আর ট্রু ফলস না। প্যাসেজ টুতে যাই, অক্সিটোসিন শুরু হবে কত নম্বর কোশ্চেন দিয়া বলতে পারেন? 14 দিয়ে, আর শেষ হবে 26। 14 থেকে 17 এই যে লোকেটিং ইনফরমেশন, হুইচ প্যারাগ্রাফ কন্টেন্স দ্য ফলোইং ইনফরমেশন, এটা হুইচ প্যারাগ্রাফ কন্টেন্স দ্য ফলোইং ইনফরমেশন। এই প্রশ্ন পরীক্ষা আসার সম্ভাবনা কতটুকু বলেন তো? প্রায় 100। এই কোশ্চেন দিছে 4টা। তারপরে ম্যাচ ইজ স্টেটমেন্ট উইথ দ্য কারেক্ট রিসার্চার, এই যে মানুষের সাথে ম্যাচ করে না, এই যে কোন মানুষ কোন কথা বলছে। হুম, এটা হলো মানুষের সাথে ম্যাচ করা মানে ম্যাচিং ফিচার্স, এই যেটা ম্যাচিং ফিচার্স বা স্টেটমেন্টস। টেস্ট ওয়ানেও দেখলাম, টেস্ট টুতেও দেখলাম, মানে এই কোশ্চেনটা আসছে। ফাইন, আরো কিছু কোশ্চেন আছে, নাম হচ্ছে গ্যাপ না। কয়টা দেখেন তো? 1 2 3 4 5 6। প্রথম প্যাসেজে ছিল গ্যাপ আর ট্রু ফলস মিলে 13, আর এই জায়গায় আরো 6। কটা হলো? 19টা অলরেডি হয়ে গেছে না। প্যাসেজ টুতে আমরা মাত্র 3 তো বাকি আছে। দেখি প্যাসেজ থ্রি শুরু হবে কত দিয়ে জানো? শেষ 40। কয় সেট কোশ্চেন হয়? 3 set। দেখি 3 সেট কি কি। ফার্স্ট সেটটা হচ্ছে এমসিকিউ। এমসিকিউ। সেকেন্ড সেটটা হচ্ছে আবার মানুষের সাথে ম্যাচ করে না, ওই যে বিভিন্ন রকম জিনিসের সাথে ম্যাচ করে, ম্যাচিং ফিচার। কোনটা কার সাথে ম্যাচ করে? ম্যাচিং ফিচার ম্যাচ করে। আরো আছে কিনা? হ্যাঁ, আরেকটা আছে, এটার নাম কি? ওই যে হাফ দেওয়া ফুল করতে হবে, এটাও ম্যাচিং সেন্টেন্স। তার মানে এই প্যাসেজও আমরা পাইলাম কয়টা যেন? 13 আর 6 19টা। এবার টেস্ট থ্রিতে গিয়ে যদি দেখি কি অবস্থা। টেস্ট থ্রিতে, টেস্ট থ্রি প্যাসেজ ওয়ান 1 দিয়ে শুরু, 13 দিয়ে শেষ। কয় ভাগে ভাগ করার কথা বলো তো শিমু? 2 ভাগে না। কিভাবে জানো এটা? দেখো তো, প্রথমে প্রথমে কত? 1 থেকে 4 না 1 থেকে 6? 1 থেকে 8 না, ঠিক আছে। 1 থেকে 8 হচ্ছে তোমার গ্যাপ পূরণ করে না। দেখি পাশের পেজে গিয়ে দেখি, 9 থেকে 13 এটা ট্রু ফার্স্ট, 13টাই না। প্যাসেজ টুতে যাই, শুরু কত বলো? শেষ হলো, যদিও এখানে 26 নাই, 26 আছে, বাট ইস ওকে। প্রথমে 14 থেকে 17, নাম কি কোশ্চেনটার? দেখি কোশ্চেনটার নাম, হ্যাঁ এই কোশ্চেন করে আসছি না আমরা, এই যে দেখে আসছি না। ম্যাচিং কি যেন নাম ম্যাচ করে না, ম্যাচিং ফিচার্স। ওকে ফাইন, ম্যাচিং ফিচার্স আসতেছে। পাশের পেজে দেখি কি আছে, 1 2 3 4 5 6, 6টা কি? 13 আর 6টা কটা হলো তাহলে বলো? 19টা না। আচ্ছা, 24 থেকে 26 এই কোশ্চেনের নাম দেখো, কি ম্যাচিং বলো তো? ওই যে কোন কোশ্চেনটা, হুইচ সেকশন অথবা হুইচ প্যারাগ্রাফ কন্টেন্স দ্য ফলোইং ইনফরমেশন, এটা লোকের ইনফরমেশন কতটুকু আসার সম্ভাবনা যেন? প্রায় 100, মানে এটা আসেই।
ওকে, টেস্ট থ্রিতে গিয়ে দেখি কি অবস্থা। টেস্ট থ্রিতে 27 আর 40 না? দেখি ফার্স্ট সেটের নাম কি, 27 to 31, নাম কি কোশ্চেনটার? লগইনিং না? পরের পেজে গিয়ে দেখি 32 to 36, কয়টা দেখি, 1 2 3 4 5, 5 আর আগে ছিল কয়টা বলো? 19 আর 5 কয়টা হইলো বলো? 24 না? অলরেডি 40টার মধ্যে 24টাই গ্যাপ আর ট্রু ফলস দিয়ে হয়ে গেছে। লাস্টের সেটার নাম কি? কি নাম বলো তো? এটার নাম ম্যাচিং, ম্যাচিং ফিচার্স। আমরা যদি লাস্ট টেস্টটাতে যাই, 30 না? কয় সেট হওয়া উচিত যেন? 2 সেট, 1 থেকে 8 আর তোমার 9 থেকে 13, সব 13টার মধ্যে 13টা। প্যাসেজ 2 তে চলে যাই, ফার্স্টে কি দিছে? কয়টা কোশ্চেন দেখো? 4টা। ওকে, 4টা, তার মানে তোমার 13টা আর 4টা হলো 17টা না? নিচে এই সেটের নাম কি? এন্ডিং না? এন্ডিং। ওকে, আবার এই পাশে এটার নাম কি দেখো তো? হুইচ সেকশন কন্টেন্স দা ম্যাচিং ইনফরমেশন। হ্যাঁ, ওকে। প্যাসেজ 3 না? 13টা আর 4টা, 17টা ছিল। দেখি এখানে কয়টা। প্রথমে এমসিকিউ, পরে সেটার নাম দেখো কয়টা আছে এখানে, 1 2 3 4 5, বলো। 13 4 17 5, কয়টা গো? আরো আছে কিনা? হ্যাঁ আছে, আর কয়টা আছে গো? 22 আর 6টা, কয়টা হয়েছে গো? 40-এর মধ্যে 28 কোনটার মধ্যে পড়ে আছে? এই দুই সেটই 19 আমরা দেখলাম 24 আর দেখলাম 28। তাহলে সবচেয়ে বেশি হয় এই দুই সেট না? গ্যাপ ফিলিং আর অ্যাপ্রুভালস নট গিভেন বা ইয়েস নো নট গিভেন। এখন ম্যাচিং কোশ্চেন হয় বাকিগুলা। এবার এই কোশ্চেনের মধ্যে যেগুলো লাল করে দিছি না, ওগুলো সিরিয়াল ম্যাচ করে না, আর যেগুলো সবুজ করে দিছি না, ওগুলো সিরিয়ালি আসে। তাহলে সিরিয়ালি আসে কয় সেট কোশ্চেন? 4 সেট, আর বাকি 4 সেট সিরিয়ালি আসে না। ওকে, সিরিয়ালি আসা মানে কি? হ্যাঁ, উত্তর একের পর দুই, দুইয়ের পর কত হবে তাহলে? দুইয়ের পর তিন, এরকম হবে। এবার আমরা প্রথম সেট কোশ্চেন সলভ করা শুরু করব। কথা হইলো, একটা প্যাসেজ 900 ওয়ার্ডের, তুমি কি 900 ওয়ার্ডের একটা প্যাসেজ পড়বা? না, প্যাসেজ পড়বা না। তাহলে তোমার কাজ কি? টিপস না? ইট ইজ আ টেস্ট অফ স্ট্র্যাটেজি, নট জাস্ট স্কিলস ওভার। মানে হলো এখানে তোমার যত একটা প্যাসেজ সম্পর্কে যত জ্ঞান আছে, এর চেয়ে বেশি জরুরি স্কিল দিয়ে আনসার করতে পারো। আনসার বের করা জরুরি না? হয়তো পরীক্ষাতে মনে করো তুমি একটু একটা এমসিকিউ এর উত্তর কি জানো না, কিন্তু বন্ধু কইছে 4 আর আনসার হয়ে গেছে, তো আনসার হওয়াটা জরুরি না আমার? আনসার হওয়া তো জরুরি না? অ্যাক্টিভ রিডিং, তারপরে কি নট? আপনার পড়ার উদ্দেশ্য কি? বোঝা, আনসার বের, আনসার বের করা না পড়ার উদ্দেশ্য? আচ্ছা, এবার দেখো তুমি কি সলভ করবা কিনা। আজকে থেকে সলভ করা শুরু করবেন কি করবেন না, এটা একটা কোশ্চেন। আপনি যদি কোশ্চেন আর প্যাসেজের মিনিং কিছু হলেও বুঝেন, তাহলে কইরেন, আর যদি না বুঝেন তাহলে সলভ করতে আপনি সলভ করবেন না। তখন আপনাকে আরো 1 মাস বি বি ওয়ান বি টু লেভেলের স্টোরি পড়তে হবে 5 ঘন্টা করে প্রতিদিন, অথবা কেমব্রিজের প্যাসেজ 1 পড়তে হবে, ভাঙা ভাঙা বুঝা বুঝা, তারপর দ্রুত প্যাসেজ পড়তে হবে। যদি আপনি প্যাসেজ আর কোশ্চেনের মিনিং কিছুই না বুঝেন, তাহলে কি করবেন না? সলভ করবেন না। একবার 3 ঘন্টা পড়ার পরে সেকেন্ড বার পড়তে কি 3 ঘন্টা লাগবে বোঝার পরে? আচ্ছা, আর স্লো হবে না ওইটা? বি টু লেভেলের স্টোরি লম্বা লম্বা ইসপের গল্প আছে না, আরো 1 মাস পড়বেন, প্রতিদিনই 5 ঘন্টা করে পড়বেন, দেখবেন আন্ডারস্ট্যান্ডিং বেড়ে গেছে। আপনারা কেউ পড়তেন নিয়মিত এই কদিনে? আপনাদের মধ্যে কেউ পড়ছেন? সিওয়ান তো ব্যান্ড 8। সিওয়ান তো ব্যান্ড 8, আপনি সিওয়ান জান কেন? বি টু বোঝা যায়, বি টু পড়বেন 5 ঘন্টা করে। আর কেউ পড়ছেন নিয়মিত স্টোরি? সেটা
না, আপনি তো সারা জীবন অন্য অন্য অনেক কাজে দিচ্ছেন, এই 1 মাস যদি আমার কাছে দিতেন মানে শুনতেন, আমার বিশ্বাস করে না ফার্স্টে, যে মনে করেন আমার দ্রুত আয়োজ করতে হবে তো শুনে নিত। এখন যদি আপনি দেখেন যে প্যাসেজ করতে গিয়ে সলভ করতে পারি না, তখন আপনার মনে হবে না আমার দ্বারা আয়োজ না। দেখেছেন তো? আহ, তো এই জন্য কি করতে হবে, আপনি সলভ করবেন না, আমাদের ক্লাসে যা সলভ করে এটাই বাসায় করবেন, এটাই দেখবেন, আর B2 লেভেল স্টোরি পড়বেন, লম্বা লম্বা স্টোরি চ্যাট জিপিটি থেকে অথবা কেমব্রিজের সহজ সহজ প্যাসেজ গুলো ইচ্ছা মতো পড়বেন, ডেইলি বেসিসে 5 ঘন্টা B2 লেভেলের স্টোরি গুলো পড়বেন। B2 লেভেলের অর্থ বুঝো না? B1 বুঝো না? কোনটা? কেমব্রিজের? আর কেমব্রিজ তো পড়তে বুঝি নেই তোমার। B1 এর ওয়ার্ড যদি বোঝে না, সাথে সাথে তো সফটওয়্যারকে বলে দেওয়া যায় এটার মিনিং কি। গুগল ট্রান্সলেট কারো করবো, ওই সফটওয়্যারকে বলবা ইন ইজি ইংলিশ হোয়াট ডাজ দ্যাট মিন, ওই লাইনের মিনিং কি বুঝাইছে এটা জিজ্ঞাসা করবা। হ্যাঁ, B1 না বুঝলে A2 5 hours করে পড়ে নেন, নিচে দেখবে যে 1 মাস হয়ে গেল না, কাল পরশু যদি তুমি আর 15 দিন পরে সলভ করা শুরু করে দিচ্ছ, সলভ করতে গিয়ে না পারলে তোমার সঙ্গে মনে হবে আস না। ওকে, আচ্ছা তাহলে এখনো আপনার সময় আছে, আরো 1 মাস স্টোরি পড়বেন, 1 মাস স্টোরি পড়লে আপনার কমান্ডই দেবে, 5 ঘন্টা করে পড়তে পড়তে থাকবে, আপনাকে ওই সফটওয়্যারই বলবে তুমি এখন রেডি। হ্যাঁ, B2 এর জন্য রেডি বা C1 এর জন্য রেডি, 1 মাস 5 ঘন্টা করে পড়লেন, C1 এর জন্য রেডি হওয়া মানে আপনি এখন যে কোনো প্যাসেজ 1 গুলো আপনি ভালোভাবে সলভ করতে পারবেন, 2ও পারবেন, শুধু এই টেকনিক জানলে হবে, আমি যে টেকনিকটা জানাচ্ছি আপনাকে। তাহলে আপনার কাজ হলো, যদি আপনি না বুঝতে পারেন, আমার ক্লাসে আমি যা পড়াবো, যে যে যেগুলো সলভ করাবো এটাই বারে বারে সলভ করবেন, আর B1 বা B2 লেভেলের কি করবেন, স্টোরি পড়বেন, আর যদি পারেন আর কেমব্রিজ বোঝেন তাহলে আরো ট্রাই করবেন। আচ্ছা, আপনি যদি কোশ্চেন এবং প্যাসেজের মিনিং না বোঝেন তাহলে সলভ করতে পারবেন না, যদি এই সমস্যা থাকে তাহলে সলভ না করে শুধু কি করবেন, প্যাসেজ পড়ে ল্যাঙ্গুয়েজ স্কিল ডেভেলপ করবেন, একটা লেভেলে গেলে কোশ্চেন এবং প্যাসেজের মিনিং কিছুটা বুঝে আসলে কি করা শুরু করবেন, সলভ করা। টেস্ট দেওয়াটাই ইমপ্রুভমেন্ট না, টেস্ট দিয়ে ইমপ্রুভমেন্ট করাটা একটু স্লো, টেস্ট দেওয়ার পরে প্যাসেজ অনেকবার বুঝতে হয়, ওইটাতে তাড়াতাড়ি ইমপ্রুভ হয়। মিনিং বুঝলে আপনি সলভ করতে পারবেন না নাকি পারবেন, কিন্তু সমস্যা আছে, সময় নেই। সময় বাঁচানোর জন্য দ্রুত রিডার হইতে হবে, আর জানতে হবে টাইম ম্যানেজমেন্ট কেমনে করতে হয়, টাইম অনুযায়ী সলভ করতে হলে আপনাকে কি করতে হবে, বিভিন্ন স্কিল লাগবে, এই যে আইএলটিএস এর কিছু স্কিল, স্ক্যানিং, স্কিমিং, সামারাইজিং, প্রয়োজনে কিছু কিছু জিনিস স্কিপ করতে হবে, কোশ্চেন টাইপ জানতে হবে, কোন কোশ্চেন কিভাবে সলভ করতে হয় সেটাও জানতে হবে, কোন কোশ্চেনের জন্য কোন স্কিল লাগবে ওটাও জানতে হবে। তো কিভাবে সলভ করবেন সেটাও জানতে হবে, ইসেনশিয়াল এক্সাম স্কিল এর মধ্যে এটা পড়াইছি বলো, সেকেন্ড, হ্যাঁ প্যারাফ্রেজিং পড়াইছি, 3 নম্বর হলো স্ক্যানিং, স্কিমিং, আর কোনটা, সামারাইজিং, এই পার্টগুলো কভার করে দিছি না। দেখো 1 নম্বর কোনটা ছিল আমাদের, ওই যে কিওয়ার্ড, তারপরে সিএনই প্রেডিকশন, স্ক্যান, রিড, কিওয়ার্ডের জন্য জরুরি কিওয়ার্ড গুলো কি কি, প্রপার নাউন, টেকনিক্যাল ওয়ার্ড, বা বাঁকা শব্দ, ইটালিক যেগুলা, প্যারাফ্রেজিং, প্যারাফ্রেজিং আগের দিনে বুঝাইলাম, কোশ্চেনে যা থাকে প্যাসেজে ভিন্ন শব্দে থাকে, আর একটা নাম কি, স্ক্যানিং মানে কি, শুধু একটা ওয়ার্ড খুঁজে বের করা, দুইটা ওয়ার্ড খুঁজে বের করা অন্যগুলা বাদ দিয়ে, আরেকটার নাম বলো, স্কিমিং মানে বলো দ্রুত, ফার্স্ট লাইন, আর কোনটা, লাস্ট লাইন, আরেকটার নাম বলেন, সামারাইজিং মানে ওই প্যারাগ্রাফের মেইন থিম কি, প্যাসেজ ফার্স্ট অর কোশ্চেন। আমরা সকল কোশ্চেনে কোশ্চেন ধরে ধরে আগাবো, পুরো প্যাসেজটা আমরা পড়বো না, আমরা কি করব, প্যাসেজটাকে স্কিম করব, প্যাসেজ 1 এর জন্য 1.5 মিনিট, প্যাসেজ 2 এর জন্য 2 মিনিট, ওকে। আর এই টিপটা মনে রাখবো, এই যে পয়েন্ট, ইফ আ কোয়েশ্চেন ইজ টেকিং টু লং মুভ, পয়েন্ট দাও 2 বার, ইফ আ, বলো মানে কি,
বেশি সময় লাগে পড়ো if a question is too long, কোনো কোশ্চেনে যদি বেশি সময় লাগে আমরা কি করব, সামনে চলে যাব। সব প্রশ্ন কয়টা টেকনিকে সলভ করব? টেকনিকের নাম বলেন। কিওয়ার্ড, শ্রেণী পরিসর, স্ক্যান। আর আমাদের দুইটা স্কিল লাগবে যেগুলো আমরা আগে আলোচনা করছি। একটা লাগবে কোনটা, ওই যে অন্যান্য ওয়ার্ড বাদ দিয়ে শুধু ওই ওয়ার্ডটারই খোঁজা। এগুলোতে নাম্বার, ক্যাপিটাল লেটার, ইনভার্টেড কমা, ইটালিক। আরেকটার নাম বলো, স্কিমিং না? স্কিম মানে হচ্ছে যে ফার্স্ট লাইন, আর কোনটা বলো, লাস্ট লাইন। হ্যাঁ, এবার আরেকটা জরুরি টিপস আছে, পড়ো। জেসিএল এ প্যাসেজ, জেসিএল এ প্যাসেজ, জেসিএল এ কোশ্চেন এবং আর তুমি লেখো, এটা লিখবা। হ্যাঁ লিখবা। স্যার, বলেন। বিষয়টা কি এমন যে এই, একটা আনসার মনে করেন ফার্স্ট লাইনে পাইলাম, ধরেন 1 নাম্বার কোশ্চেনের আনসারটা আমি ফার্স্ট লাইনে পাইলাম, কিন্তু 10 নাম্বার কোশ্চেনের যে আনসারটা সেটা দ্বিতীয় লাইনে বা ফার্স্ট লাইনে যাওয়ার এই অপশন নাই আর কি, বা দ্বিতীয় লাইনে এটা যায় না। এটা ওই এই ইয়ে অনুযায়ী, বা তাতে এর আগের যে 9টা আনসার, ওই 9টা আনসারের পরেই 10 নাম্বারের আনসারটা থাকবে, এরকম কোনো কিছু? আমরা ব্যাখ্যা করে দেব। ঠিক আছে। বলেন কি লিখছেন। যে সিরিয়ালে প্যাসেজ সেই সিরিয়ালে কোশ্চেন এবং বলেন যে সিরিয়ালে প্যাসেজ কোশ্চেন আর আনসার। এর মানে হলো, যদি প্রথম সেটের কোশ্চেন হয়, প্রথম সেটের এর উত্তরগুলো সাধারণত কোন দিক থেকে হবে, শুরুর দিক থেকে হবে। আর শেষের সেটের কোশ্চেন হলে সাধারণত কোন দিকে থাকে, শেষে। আর যে কোশ্চেন সিরিয়াল মেনটেন করে, মানে যেগুলো সিরিয়ালি আসে, ওগুলো তো কোনো কথাই নাই। প্রথম প্যাসেজে 13টা কোশ্চেন, 13 নম্বর কোশ্চেনের উত্তর কোন দিকে হওয়া উচিত, কত শেষ। 7 নম্বর কোশ্চেনের উত্তর কোন দিকে হওয়া উচিত, তাহলে মাঝখানে। হুম। আর যেগুলো সিরিয়াল মেনটেন করে না স্যার, ওগুলোর বেলায় সেট সেট ম্যাচিং করে। মনে করো ওটা হলো মাঝখানের সেট থেকে আসছে, তার মানে এর উত্তর কোথাও না কোথাও, কোনো না কোনো উত্তর কোন দিকে থাকবে, মাঝে থাকবে। বলো যে সিরিয়ালের প্যাসেজ। এই নলেজটা তোমাকে প্রচুর হেল্প করবে। সেট সেট হইলেও দেখবা প্রথম সেট প্রথম দিক থেকে আসা শুরু করবে, মাঝের সেট মাঝখানে কিছু থাকবে, শেষের সেট একটা দুটা হইলেও শেষে থাকবে। বুঝি না এই কথাটা, বলো 1 নম্বর প্রশ্নের উত্তর কোন দিকে হওয়া উচিত আমার। ঠিক একইভাবে আমাদের যে প্রশ্ন নম্বর 10, মাঝখান থেকে নিচে হবে, আর 13 নম্বর কই হবে। এবার দেখো এই কোশ্চেন তো সিরিয়াল মেনটেন করে না, কিন্তু এটা প্যাসেজ টু এর প্রথম সেট না, নাকি সেকেন্ড সেট? প্রথম সেট। কেমনে প্রথম সেট, প্যাসেজ টু শুরু হয় কত দিয়া, আর আমরা শুরুতেই আছি, এখন কয় নম্বর সেট করতেছি, ফার্স্টের সেট না। তার মানে এগুলো প্রথম দিক থেকেই আসা শুরু হবে। হয়তো 17-এর উত্তর এ, 14-এর উত্তর এ না, শুরুর দিকে থাকবে, শুরুর দিক থেকেই উত্তর হওয়া শুরু হবে। সিরিয়াল মেনটেন করে না এটা, শুরুর দিক থেকে আসা শুরু করবে, লাস্টের দিকে থাকবে। হম, হ্যাঁ সিরিয়াল মেনটেন করে লাস্টের দিকে থাকবে। হম, 14 থেকে আর 18 থেকে 20 এগুলো মাঝখানে সেট না, মাঝখান থেকেই আসা শুরু হবে, মাঝখান থেকেই, মাঝখানেই আছে এগুলো। আর 21 থেকে 26 না, এগুলো কোনো না কোনো প্রশ্নের উত্তর কোন দিকে যাবে বলো, শেষের দিকে যাবে, 26 শেষের দিকে যাবে। কেন? এটা তো শেষে যায় নাই, কারণ এগুলোতে রিসার্চ দেওয়া আছে অনেকগুলো, বাট এটা সহজে ধরা গেছে। প্যাসেজ 3 শুরু হয় কত দিয়া বলো, তাহলে 27-এর উত্তর কোন দিকে হওয়া উচিত বলো তো, ফার্স্ট। হ্যাঁ, এটা আসলেই কিন্তু ফার্স্ট।
থার্ড প্যারাগ্রাফ না? ওকে, এখন বলো এই কোশ্চেন গুলো কোন দিকে বলো তো? আসলে এগুলোর উত্তর কোন দিকেই হওয়া উচিত? হ্যাঁ, লাস্টের দিকে। বলো যে সিরিয়ালের প্যাসেজ, কোশ্চেন এবং আনসার। এই নলেজটা তোমার প্রচুর পরিমাণে হেল্প করবে টাইম ম্যানেজ করা শিখতে, অনেক পরিমাণে হেল্প করবে টাইম ম্যানেজ করা। ওকে, পরবর্তী টিপ, আমি ফার্স্টে শুরু করবো গ্যাপ ফিলিং কোশ্চেন দিয়া। গ্যাপ ফিলিং কোশ্চেনের একটা সুবিধা আছে। গ্যাপ ফিলিং কোশ্চেনের সুবিধা হলো সাধারণত সিরিয়ালি আসে। সাধারণত কি করে বলো তো? সাধারণত সিরিয়ালি আসে। এটা থেকে এই কালারটাই সুন্দর না? ডার্ক রেড। আর সাধারণত সিরিয়ালি আসে, এবং প্রশ্নের মধ্যে ভালোই কিওয়ার্ড থাকে। এই নিয়ে আমি আগাবো, বলো কিওয়ার্ড। ট্রেনিং প্রেডিকশন, স্ক্যান, রিড, এটা আমরা করে ফেলছি অলরেডি। এবার তোমার এই জিনিসগুলো লেখাইছে কিনা জানি না, গ্যাপ ফিলিং এর 90% আনসারই তোমার নাউন হয়, আর কিছু কি হয়, দু একটা অ্যাডভার্ব, আর ভুলে মাঝে মাঝে কি হয়ে যায়, ভার্ব হয়ে যায়। তো 90% আনসারই কি? তো তুমি মনে করবো ওই গ্যাপ ফিলিং ওটা আসলে একটা নাউন। আচ্ছা, আর সিঙ্গুলার নাউন না প্লুরাল নাউন তাও বের করা যায়। যেসব জায়গায় অ্যাডজেক্টিভ, ওটা তুমি বুঝতে পারবা, কারণ আমরা তোমাদেরকে নাউনের ওই যে প্রি মডিফায়ার ক্লাস পড়াইছি না, পোস্ট মডিফাই বুঝাইছি, নাউনের আগে কি কি এক্সট্রা কথা বলে তা পড়াইছি। তো গ্যাপ ফিলিং বেশিরভাগই নাউন হয়, নাউন বোঝার কিছু চিহ্ন আছে। এক নম্বর বলো, তারপরে নাউন। সেকেন্ড বলো, বা আন হলো সিঙ্গুলার কাউন্টেবল নাউন। 3 নম্বর বলো, পজিটিভ কেস মানে হচ্ছে মাই, আওয়ার, হিজ, ইজ, দেয়ার, গার্লস, এগুলোর পরে কি হয়, সাবজেক্ট অবজেক্ট হিসেবে কি হয়, নাউন প্রোনাউন। তারপরে কোনটা, প্রিপোজিশনের পরে কি হয়, নাউন। আচ্ছা, মুখস্থ করেন, বলেন। দা প্লাস নাউন। কিভাবে বুঝলেন শীত লাগে? তারপরে নাউন হয় দা প্লাস সেকেন্ড। 3 নম্বর, আর কি বলেন, মুখস্থ করেন, বলেন কি কি শব্দের পরে নাউন হয়, বলেন। দা প্লাস নাউন, তারপর পজিটিভ কেস। ওকে, কে কে মুখস্থ করতে পারবেন, বলতে পারবেন, বলো। দা প্লাস নাউন, এ এন্ড এর পরে সিঙ্গুলার কাউন্টেবল নাউন, তারপরে পসেসিভ কেসের পরে নাউন হয়, প্রিপজিশনের পরে অবজেক্ট নাউন, সাবজেক্ট হিসেবে নাউন, সাবজেক্ট। সাবজেক্ট হিসেবে নাউন। তুমি কিভাবে পারলা? তুমি বৃত্তি পাইছিল ছোটবেলা না? তুমি শুধু নারী না, মেধাবী নারী। আচ্ছা, বৃত্তি পাওয়া নারী। আচ্ছা, তুমি পারবা, বলো। মুখস্থ হয় নাই, বলো তুমি। দা প্লাস, মুখস্থ করেন, সবাই জিজ্ঞেস করবো। ওকে, এবার আমরা সলভ করা শুরু করব। প্রথমে আমরা কি করব, সব সময় প্যাসেজ 1 এর জন্য 1 মিনিট স্কিমিং, প্যাসেজ 2 এর জন্য 1.5 থেকে 2 মিনিট স্কিমিং করব। এই যে আমরা এখন সলভ করতে যাচ্ছি, দেখো 2 নাউন হওয়া উচিত না আমাদের? এই যে দেখো অফ না, অফের পরে কি হওয়া উচিত, অফের পরে, ফরের পরে, অফের পরে নাউন, ফরের পরে নাউন, অফের পরে নাউন। কুকিং অ্যান্ড ফরের পরে কুকিং নাউন, এখানেও নাউন হবে। ইনগ্রিডিয়েন্ট, ইন একটা কি হবে, নাউন। এমনকি আরো বলে দেওয়া যায় সিঙ্গুলার নাকি প্লুরাল। তাইলে আমার
আমি প্যাসেজে কি অ্যাডজেক্টিভ আর উত্তর দেবো না, আমি কোনটা উত্তর দেবো? এমন যদি প্লুরালও বুঝতে পারি তাহলে সিঙ্গুলার গুলো আমি খুঁজবো না, প্লুরাল গুলোই খুঁজবো, আর সহজ হয়ে যাবে। ওকে, সকল কোশ্চেনের জন্য হেডলাইন অনেক হেল্প করবে, কোনটা বলো তো? তা আমরা এখন যেটা সলভ করতে যাচ্ছি নাম কি? এই লাইন দেখে বুঝে ফেলতে হবে এই প্যাসেজ কি নিয়ে। সিনামনে কি করছে বলো? সিনামন কি মারছে, ধরছে, নিয়ে আসছে? কোথায় নিয়ে আসছে বলতে পারবা? কিভাবে বুঝলেন এটা? এবার রিডার হয়ে আপনি 1 মিনিট স্কিম করবেন, ফার্স্ট লাইনটা পড়বেন, লাস্ট লাইনটা পড়বেন। এতে এই প্যারাগ্রাফ কি ধরনের আলোচনা তা বোঝা যাবে। বলেন, বিং সিনামন টু ইউরোপ, এই পুরো আর্টিকেলটাতে শুরুতে না সূচনা থাকা উচিত? ইতিহাস নিয়ে আলোচনা করা উচিত না বলতো একটু? ফার্স্ট লাইনে cinnamon is a sweet fragrant spice produced from the inner bark of the trees of the genus cinnamon. পরিচয় দেওয়া না cinnamon and is native to the Indian, পরিচয় দেওয়া। It was known in the biblical times. বলেন, ইতিহাস নিয়ে আলোচনা করে না? তারপর আস্তে 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 সামনের দিকে যাবেন এগুলো। লাস্টের লাইনে গেছি, cinnamon was also reported to have health. সিনামনের কি ছিল? and was thought, ভাবা হয়তো সিনামন কি করে? রোগ সারায়, যেমন একটা রোগের নাম বলেন। এটা হলো একটা প্যারাগ্রাফের সূচনা, সিনামনের পরিচয় এবং সিনামনের ভালো দিক এসব নিয়ে মনে হয় আলোচনা। Toward the end of the Middle Ages, the European middle classes began to desire the lifestyle of the elite. তার মানে এখানে কোন সময় আলোচনা করা বলা হয়েছে এবং কাদের নিয়ে একটু আলোচনা হতে পারে? লাস্টের লাইনটা দেখি, These prices spurred the search for new routes to Asia by Europeans. না, ওরা নিজে নতুন নতুন রুট খুঁজছে কোন জায়গায় আসার জন্য, তাই না? তার মানে ইউরোপিয়ানরা কোন জায়গায় আসছে? আমাদের এশিয়া থেকে। কেন আসছে ওরা, কিসের জন্য আসছে বলো তো? 6 নম্বর গ্রুপে লিঙ্ক দেওয়া হয়েছে, নিউ গ্রুপ ওপেন করা হয়েছে কিন্তু লিঙ্ক এভাবে দেওয়া হয়নি। ওকে, সিকিং দ্য হাই প্রফিট পয়েন্ট বাই দ্য সিনেমা, পর্তুগিজ ট্রেডার্স অ্যারাইভড অন দি আইল্যান্ড অফ সিলন। কারা আসছে বলো তো? তারপরে দেখি লাস্টের লাইনটা দেখি এবার আমরা, দে এনজয় 10-fold profit when shipping cinnamon over a journey of 8 days from Ceylon to, তাহলে ওরা কেমন কি করছে, লস খাইছে না লাভ করছে বলো তো? এরপরে কারা আসছে বলো? দে হ্যাড পার্মানেন্ট এক্সপেল দ্য পর্তুগিজ ফ্রম দি আইল্যান্ড, ডাচরা এসে কাদেরকে এক্সপেল করে দিল? In order to protect their hold on the Dutch, like the Portuguese, treated the native inhabitants harshly. মানে ডাচরা কি করছে, তাই না? লাস্টের লাইনটা, The Dutch began cultivating their own cinnamon trees to supplement the diminishing number of wild trees available for use. Then in 1796, the English arrived. কারা আসছে বলো? বিভিন্ন গোষ্ঠী আসছে না? সবার লাস্টের লাইনটা পড়তে হয়, এটা ভালো লাইন একটা। Not only was the monopoly of cinnamon becoming impossible, but the spice trade overall was diminishing in economic potential, eventually superseded by the rise of trade in coffee, tea, chocolate and food. এবার রিডার হয়ে তোমাকে 1 মিনিটের মধ্যে এটা পারতে হবে। ফার্স্টে দেওয়া সিনামনের সূচনা, ইতিহাস, সবার শেষে লাইনে দেওয়া কি ছিল, এটার মধ্যে কি আছে? পরের লাইনে দেওয়া আছে কারা আসা শুরু করলো, এবং প্রথমে আসছে কারা বলো তো? পর্তুগিজ। পর্তুগিজরা আইসা ওরা কি করছে? প্রফিট। পর্তুগিজের পরে কারা আসলো? ডাচ। একসময় ডাচরা এসে কাদেরকে এক্সপেল করে দিল? এরপরে ডাচরা কেমনে চাষবাস করছে তা বললো। লাস্টের লাইনে ডাচরা নিজেরাও সিনামন গাছ রোপণ করা শুরু করলো। এরপরে কারা আসলো? শেষমেশ সিনামনের চাহিদা আস্তে আস্তে, দাম আস্তে আস্তে কমে গেল এবং একসময় কোন জিনিসের চাহিদা বেড়ে গেল বলো? কফি, টি, চকলেট। এবার আমরা কোশ্চেনের দিকে যাব। এই যে উপরের হেডলাইনটা হলো আমার জন্য অনেক জরুরি, বলছে কি নাম? নোট। নোটের পরিচয় হলো নোট একটু বড় জায়গা জুড়ে থাকে। কতটুকু জায়গা জুড়ে থাকে? বড়। এটা একটা টিপ। আর এখানে বলছে তোমার কয়টা ওয়ার্ড হবে, একটার বেশি তুমি দিতে পারবে না। তারপরে তোমার উনি বলছে উপরে হেডলাইন দিছে না, এখানকার যতগুলা কোশ্চেন আছে কোনটাই বর্তমান নিয়ে না, বলো কি নিয়ে?
হিস্ট্রি। এই হেডলাইন তোমাকে সিগন্যাল দিচ্ছে যাই পড়বা সব কি হিস্ট্রি। কার হিস্ট্রি? দারচিনি না। এবার প্রথম দুইটা কোশ্চেন কাকে নিয়ে বলা, 3 নম্বর কোশ্চেন কাকে নিয়ে বলা, 4 থেকে শুরু করে 9 সব কাকে নিয়ে বলা, এবং এগুলা কি সেন্টেন্স না নোট? নোট করার সময় কি আমরা লম্বা লম্বা কথা লিখি? এই তুমি যেমন নোট করা ছোট ছোট কথা লেখো না, শেষে ফুল স্টপ হয় না নোটের, ছোট ছোট লাইন হয়। এবার এই জায়গায় হবে একটা ওয়ার্ড। ওকে, এখন আমরা ধরো সলভ করা শুরু করতে যাচ্ছি। এই তো সিনামন না, প্রতিদিন অনেকে খায় সিনামন। দেখুন 1 নম্বর প্রশ্ন, বলেন কি লিখছে? বিবলিক্যাল টার্মস মানে বলেন। আপনি নরসিংদীর হলো, আপনার চিন্তা চেতনা পুরোপুরি বিদেশি হয় না, বুঝছেন? ব্রাহ্মণবাড়িয়া না? আবার ব্রাহ্মণবাড়িয়া মনে হয় না, ইংলিশ ইংলিশ মনে হয় না। ঠিক আছে, আচ্ছা। উত্তর হয়েছে বিবলিক্যাল টাইমস মানে বাইবেলের যুগ, বাইবেলের সময়। ফাইন। এবার দেখো 1 নম্বর প্রশ্নে কি বললো বলতো, এই লাইনটা আমাকে কিভাবে নিতে হবে? কাকে অ্যাড করা হয়েছে? সিনামনকে অ্যাড করা হয়েছে। এটা কি তুমি অ্যাক্টিভে মিনিং ধরে নিবা না প্যাসিভে ধরে নিবা? অ্যাক্টিভ ধরলে কি সিনামন কাউকে অ্যাড করছিল এরকম, নাকি সিনামনকে অ্যাড করা হয়েছে? কে করছে তো আমরা জানি না, তাহলে কোন সেন্সে হওয়া উচিত আমাদের? বাক্য করলে কিভাবে কি লেখে বলতে পারবা? প্যাসিভ বাক্যের জন্য মাসে এই যেরকম হওয়া উচিত, তাই না? সিনামন ওয়াজ এরকম ভাইবা নিতে হচ্ছে মনে মনে। এর মানে দাঁড়ায় কি, সিনামনকে অ্যাড করা হয়েছিল না, সাবজেক্ট টু বি ভার্ব আর পাস্ট পার্টিসিপল। এবার হলো টু এর পরে কি হয়? এবার তোমার মিনিংটা বুঝতে হবে যে নাউন হবে না। সিনামনকে অ্যাড করা হয়েছে, কার সাথে অ্যাড করা হয়েছে? যেমন আমি চা খাওয়ার সময় অ্যাড করি, তো সিনামনকে কার মধ্যে দেয় বলো? চায়ের মধ্যে দেয়। আবার আমাদের দেশে রান্না বান্না সব মাংসের মধ্যে ঢুকায় না? হ্যাঁ, দারচিনি মাংসের মধ্যে দেয় তো। এখন আমার দেখতে হবে এখানে কার সাথে অ্যাড করছে। তুমি কি যে কাজটা করবা সেটা হলো, এই জায়গায় প্রশ্নের মধ্যে বলছে না অ্যাড টু, তুমি মনে মনে ভাইবা নিবা অ্যাড টুর পরিবর্তে আর কি বসতে পারে। মিশানো ইংলিশ বলো, মিক্স বসতে পারে। এবার তুমি গ্রামার নলেজটা বুঝো, এরপরে তো অবজেক্ট হবে বা নাউন হবে না। তোমার একটা কোশ্চেন করি, টু এর পরে কি আ বা আন দেওয়া আছে? যদি আ বা আন দেওয়া না থাকে ওই নাউনটা কোন নাউন হয়? প্লুরাল বা আনকাউন্টেবল। মুখস্থ করো, আ বা আন না থাকলে, সিঙ্গুলার সাইন না থাকলে কোন ধরনের নাউন হয়? এটা ঐতিহাসিক একটা নিয়ম এবং তোমার মনে রাখতে হবে। যদি সিঙ্গুলার ডিটারমিনার না দেওয়া থাকে, গ্যাপের নাউনটা হয় প্লুরাল হবে অথবা কি হবে? আনকাউন্টেবল। এটা তোমার প্রচুর রকমের ভুল থেকে বাঁচাবে। তোমার নাম জানো কি ভাই? সাব্বির, মাশাআল্লাহ। তোমার ড্রেসের রংটা কি পার্পল? পার্পল না? তোমার দেশের বাড়ি কোথায়? পাবনাতে। আচ্ছা, তোমার হলো কুষ্টিয়াতে না? তোমার এবার দেখো গ্রামারটা কি বললাম, যে গ্যাপের আগে যদি সিঙ্গুলার চিহ্ন না থাকে তাহলে গ্যাপের নাউনটা কেমন নাউন হবে? প্লুরাল অথবা, এখন তুমি বলো তো কাউয়ের প্লুরাল কি? হ্যাঁ, কাউয়ের প্লুরাল কি? কাউ। কিভাবে জানো? ছোটবেলায় গরু দেখতা সেজন্য? আচ্ছা, হ্যাঁ গরু দেখতা এই জন্য দেখতে না, আচ্ছা এই জন্য না। না, এটা আমরা হচ্ছে গ্রামার থেকে শিখছি, কাউয়ের প্লুরাল কাউ। আমরা তো গরুকে দেখে কাউ বলতাম না, ঠিক আছে? হ্যাঁ, এবার হয়েছে, মাশাআল্লাহ।
আচ্ছা ঠিক আছে। তুমি জ্ঞানী মানুষ বলে পারছো। এখন বলো এই জায়গায় প্লুরাল অথবা কি হবে বলো। এবার আমাদের কয়েকটা কিওয়ার্ড ধরে আগাইতে হবে। 1 নম্বর কিওয়ার্ড হলো, এই উত্তর আমরা কই পাবো না, শেষে পাবো না, কোথায় পাবো? ভালো কিওয়ার্ড বলো। বাইবেলের যুগ আর হচ্ছে এডিট। তা চলো আমরা শুরু থেকে জাস্ট সিম্পলি একটা ওয়ার্ড স্ক্যান করবা, বাইবেল। কোনটা স্ক্যান করবা? শুধু চোখ দিয়া বাইবেল খুঁজবা, মাঝখান থেকে শুরু করে বাইবেল খুঁজো। বাইবেল, বাইবেলের লাইনটা তেলে যে লাইন দিয়ে শুরু শুরু মারি, হ্যাঁ। It was known in biblical times and is mentioned in several books of the Bible both as an ingredient that was mixed with oils. এখন বলো তো তুমি কি added to synonym পাইছো? পাই গেছো না আনসার তাইলে? এখন এতটুকুর আনসার তুমি বলো যে পাইতে তোমার কয় সেকেন্ড লাগছে? 5 সেকেন্ড, 10 সেকেন্ড। 20টা ওয়ার্ড পড়তে মানুষের 6 সেকেন্ড লাগে, এখানে কয়টা ওয়ার্ড আছে জানি না, তুমি এতটুকু আবার পড়ো তো। ইট ওয়াজ biblical times and is mentioned in several books of the Bible, both as an ingredient that was mixed with oils for anointing people's bodies. আর তো লাগে না আমার, বাকি তো আমার এক্সট্রা লাইন। আমি আনসার পেয়ে গেছি, ফাইন। এত বড় লাইন, হ্যাঁ। এই জায়গাতে আমার 2টা প্রশ্নের উত্তর আছে। এই যে লাইনটাতে। Okay. এবার তুমি কি করবা, আনসার পাওয়ার পরে, আনসার তো পারছো না, কে কে পারছো হ্যান্ড রেজ করো তো দেখি, ঠিক আছে? হ্যাঁ সবাই পারছেন। আনসার করার পরে প্যাসেজ পড়বেন, প্যাসেজ পড়া প্যাসেজের স্ট্রাকচার বুঝবেন, সাবজেক্ট কে, ভার্ব কে, ইন দিয়া কতটুকু, তারপরে আবার এই এই is কার সাথে সম্পর্কিত, তারপরে ইন দিয়ে কোন পর্যন্ত, দেন আবার both দিয়ে কাকে বুঝাইলো। এই গ্রামার ভেঙে ভেঙে বুঝবেন হলো আপনি ল্যাঙ্গুয়েজ শেখার জন্য। এটা আপনি যখনই করেন, সলভ করার আগে পড়েন, সলভ করার পরে করেন, আপনার সেটা ইচ্ছা, স্বাধীনতা। ল্যাঙ্গুয়েজ শিখবেন হলো ইংলিশ বুঝতে, বুঝার জন্য, প্লাস হচ্ছে যাতে আপনি এরকম একটা রাইটিং করতে পারেন, সেই জন্য। তা আপনি আমি একবার পড়ে আপনি আপনারা শুনেন, আপনার আমি বুঝাই দিই লাইনটা কি বলতেছে। সিনামন ওয়াজ নোন ইন বিবলিক্যাল টাইমস, একটা অংশ শেষ, and is mentioned in several books of the both as an ingredient that was mixed with oils for anointing people's bodies and also as a token indicating friendship among lovers and friends. নিচে একবার পড়েন ভালো করে কেয়ারফুলি। এখন অনলাইনে যারা আছেন আমাকে আনসার লিখে পাঠাবেন, হ্যাঁ, আনসার লিখে পাওয়ার সুযোগ আছে। ওকে ফাইন। এখন আমি এটার ব্যাখ্যা বুঝবো না। তুমি বলো তো ভাই পেছনে। হ্যাঁ তুমি বলো এই জায়গায় সাবজেক্ট কোনটা? সিনেমা। তুমি বললা সিনেমন। তো কুমিল্লা ম্যাডাম কি যেন তোমার নাম? সামিয়া। তোমার নাম হলো সিয়াম। তো পবিত্র সিয়াম, তুমি বলো এর ভার্ব কোনটা কোনটা? সিনামন তো সাবজেক্ট, এর ভার্ব লাগবে। তুমি পারছো, তুমি হাফ পারছো। আচ্ছা ট্রাই করো, ঠিক আছে। ভার্ব কোনটা বলো। হ্যাঁ আমাদের সামিয়া ফুল পারে নাই, তাই না? আচ্ছা ট্রাই মারো, ঠিক আছে। আচ্ছা ট্রাই করো, ঠিক আছে। অসমেন ভাই ইজ মেনশন, হ্যাঁ তাহলে একজনের কয়টা ভার্ব? এখন একটা সাবজেক্টের 2টা ভার্ব হইতে পারে, শুধু ভার্ব দুটাকে লিঙ্ক করলেই হবে। লিঙ্ক করা আছে দেখো তো। And তাহলে সাবজেক্ট একটা, ভার্ব কয়টা? আকিব খান বাক্য, সাকিব খান বাক্য না? এখন বলো প্রথম বাক্যটা পড়ো, সিনামন ওয়াজ নন। এটা তোমার কাছে কি মনে হয়েছে বলো তো? এটা প্যাসিভে আছে। সিনামন ওয়াজ নন এর মানে কি? সিনামন কাউকে চিনতো না, সিনামন পরিচিত ছিল, এরকম মিনিং করতে হবে। এবার ইন দিয়ে একটা চাং পড়তে হবে না, ইন দিয়ে কোন পর্যন্ত? হ্যাঁ, ইন বিবলিক্যাল টাইমস মানে বাইবেলের যুগেও সিনামন পরিচিত ছিল। এখন থেকে 4000 বছর আগেও মানুষ সিনামনকে চিনতো, জানতো, 3500 বছর আগে জানতো। তারপরে সিনামনের সাথে আবার কোনটারে টাচ করাইতে হবে? এর মানে এটাও কি প্যাসিভে না অ্যাক্টিভে? মিনিং করো তাহলে। সিনামন কাউকে উল্লেখ করে না, সিনামনকে উল্লেখ করা হয়, সিনামনকে উল্লেখ করা হয়। ভালো, এটাও পারলা। এখন ইন দিয়ে কোন পর্যন্ত ওরা বড়?
এবার তোমাদেরকে যদি জিজ্ঞাসা করি ইনের পরে মেইন ওয়ার্ড কোনটা, অনেকেই ডস খাবা। কোনটা বলো? হ্যাঁ, পারছো। মেইন ওয়ার্ড হলো বুকস। প্রিমোডিফাই বলো? সেভরাল, বেশ কয়েকটা বই। অফ দিয়া পোস্ট মডিফাই করো কার? বাইবেলের বেশ কিছু বইয়ে সিনেমার কথা উল্লেখ আছে। এন্ড বই না, বলো এখানে বুক মানে চ্যাপ্টার। বাইবেলের অনেকগুলো বই না, বাইবেল একটা। আর আমরা যেমন কোরআনকে বলি সূরা, আর তারপর তোমাদের উপনিষদকে বলে মনে হয় শ্লোকা নাকি শ্লেকা, শ্লোক, শ্লোক, শ্লোক বলে। আর বাইবেলের যে চ্যাপ্টার গুলো, ওই চ্যাপ্টারকে চ্যাপ্টার না বলে কি বলে? বুক বলে। বুক, বুক অফ জেনেসিস, বুক অফ ইসাইয়া, বুক অফ লুক, চ্যাপ্টার। তো অনেকগুলো চ্যাপ্টারে। তারপর তুমি গ্রামার যখন বুঝবার চেষ্টা করবা, খেয়াল করবা বুক যেমন নাউন প্লুরাল, এই জন্য ডিটারমিনেন্টটাও প্লুরাল। কোনটা বলো? সেভরাল। আর অফ দিয়া বলছে কার বই? বাইবেলের চ্যাপ্টার। ওকে, ফাইন। তার মানে আমরা এই পার্ট, একটা পার্ট পাইলাম, একটা মিনিং কমপ্লিট হইল। হওয়ার পরে উনি এটা কি দিল? কমা। জানতো এবং উল্লেখ করা আছে হিসেবে। ওই হিসেবে ইংলিশ বলতে পারবা কোন জায়গায়? As। এখন বলো একটা হিসেবে উল্লেখ করা না দুইটা হিসেবে উল্লেখ করা, সেটা তুমি দুইবার আজ আছে কিনা দেখো তো। আছে, খোঁজো। এই যে অ্যাস, আবার আছে, অ্যাস, আবার আছে। এই দুইটা অ্যাসকে তাহলে যোগ করতে হবে না? কি দিয়ে যোগ করছে একটু খুঁজে দেখো তো। অ্যান্ড আছে, অ্যান্ড আছে। তার মানে এটা হলো লিঙ্ক করছে। তাহলে সে ওর নাম, ওর পরিচিতি দুইটা জিনিস হিসেবে, দুইটা জিনিস হওয়ার কারণে কোনটা দিছে? বোধ দিলে আবার অ্যান্ড দিতেই হবে, এবং সেই অ্যান্ডটাও দিছে। তাহলে বাইবেলে ওকে দুইটা জিনিস হিসেবে উল্লেখ করা হয়েছে। দেখো 1 নম্বর বলো, অ্যাজ দিয়ে কোন পর্যন্ত পড়বা? অ্যাজ অ্যান ইনগ্রিডিয়েন্ট। ফাইন। অ্যাজ অ্যান ইনগ্রিডিয়েন্ট মানে হলো প্রিপোজিশনকে নাউন পর্যন্ত পড়তে হয়। এই জায়গায় অ্যাজ কি কারণ, সময়, যেহেতু না হিসেবে? চিন্তা করো বলো। তাহলে অ্যাজ এর পরে নাউন বলো তো। ইনগ্রিডিয়েন্ট। ইনগ্রিডিয়েন্ট মানে কে কে জানো? উপাদান। হ্যাঁ, সেটা মানে একটা জিনিস। এটা নাউন। ওকে, তোমার নাম কি? মাহি শাহিন, মাহি না? মাহি, মাহি বললাম তো আপনারে। পবিত্র মাহি, আপনি বলেন এটা, এই ইনগ্রিডিয়েন্টটা কি সাবজেক্ট হিসেবে বসছে না অবজেক্ট হিসেবে বসছে? কার অবজেক্ট কোন তো? না, হয় নাই। কার অবজেক্ট, কে কে বলতে পারবা? প্রিপোজিশনের। সাইমা না সামিয়া? সামিয়া। তুমি মহাজ্ঞানী না, ঠিক আছে। অ্যাজ এন ইনগ্রিডিয়েন্ট, এটা প্রিপোজিশনের অবজেক্ট। অবজেক্ট একটা নাউন না, বলো? বলো, নাউনকে না বড় করা যায়? নাউনকে বড় করছে কিনা একটু দেখো তো। এন দিয়ে বড় করছে। আচ্ছা, পরে বড় করছে দেখো তো, পরে পরে কি দিয়ে বড় করছে? নেগেটিভ প্লাস দিয়ে বড় করছে। দ্যাটের পরে একটা ভার্ব দিছে, বলো। প্যাসিভে করছে না? এটাকে লম্বা করে না লিখে কিন্তু ছোট করে লেখা যায়। আমরা ট্রিমিং, ট্রিমিং করাইছি আপনাদেরকে। ট্রিমিং কোনটা কেটে দেওয়া যায় কোন তো? দ্যাট ওয়াজ কেটে দিয়ে তাহলে শুধু কি লিখতে পারতো? এইভাবে লিখতে পারতো না লেখক? লিখলে আমাদের কিছু করার ছিল না তো। এটা ছিল একটা উপাদান, যে উপাদানটা মানে, উপাদান মানে তো সিনামন। এই সিনামনকে কি করা হয়েছে? অ্যাক্টিভে না প্যাসিভে কত মেশানো হয়েছে? উইথ দিয়ে কোন পর্যন্ত বলবা? তেলের সাথে মিশাইছে। তাহলে সিনামন কার সাথে মিশাইতো? আমার একটা প্রশ্ন আনসার হয়ে গেছে। এবার মিশাইতো যে, ফরের পরে দেখো কি দেওয়া আছে? এটা দ্বারা কি বুঝাইছে? এসএভি ওডিএম পিটিআর কি বুঝাইতে পারে? সাবজেক্ট বুঝাতে পারে, নাম, রিজন বুঝাইছে, উদ্দেশ্য বুঝাইছে। এখন বলো, শিমু বলো মূল উদ্দেশ্য কোনটা এতটুকু জায়গার মধ্যে? বলেন এর মধ্যে মেইন ওয়ার্ড কোনটা, দেখি ধরতে পারেন কিনা। বডিস মনে হয় না? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ওয়াও। আপনাদের যতই দেখি মুগ্ধ হই, কিভাবে পারেন এত কিছু? হয়নি। মূল উদ্দেশ্য কোনটা বলেন? ওই আমাদের দেশি মেয়েটা পারছে না, ঠিক আছে। মূল উদ্দেশ্য কোনটা বলো? অ্যানোয়েন্টিং। অ্যানোয়েন্ট মানে হচ্ছে ধর্মীয় কারণে ঘষা, ঠিক আছে, অ্যানোয়েন্ট। ধর্মীয় কারণে শরীরে ঘষা, ইংলিশে বলো অ্যানোয়েন্ট। ঘষিং, ঘষা, 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 রাবিং করে, রাবিং, রাবিং, ঘষা, ঘষা, ঘষা। তেলের সাথে মিশাইতো, বলো কেন মিশাইতো তেলের সাথে? ধর্মীয় কারণে ঘষার জন্য। ঘষা ইংলিশ বলো অ্যানোয়েন্ট। আচ্ছা, কোন জায়গায় ঘষা? এরপরে মেন ওয়ার্ড কোনটা, পিপল নাকি বডি?
মানুষের দেহ বা মৃতদেহ ওই যে মই বানানোর জন্য ঘষত, ধর্মীয় কারণে ঘষত, বা হয়তো জাতা মানুষের সাথে ধর্মীয় কারণে ঘষত। তো মানুষের শরীরে তেল ঘষার জন্য, তেলের ঘ্রাণ বাড়ানোর জন্য তেলের মধ্যে সিনামন মিশাইত। পুরো লাইনটা তেলে পড়ো, বলে যান। and also as a token. Fine, এ পর্যন্ত আমার এটা কভার হয়েছে না? এটা আবার বাক্য। তোমাকে এখন প্রশ্ন করি, এতটুকু বাক্য এটা কি দুইটা বাক্য না একটা বাক্য? দুইটা না একটা? চিন্তা করে বলেন। একটা, কারণ সাবজেক্ট একটা, তার ভার্ব কয়টা? দুইটা। এই পর্যন্ত একটা বাক্য। পাশে একটা মরা বাক্য আছে, কোন জায়গাটাতে? তাহলে এই পুরো বাক্যটা এখন সিম্পল রইলো না কমপ্লেক্স হয়ে গেল গা? এটাকে কিন্তু সিম্পল বানানো যেত, কোন দুটো আবার কেটে দিলে হইতো, তাহলে তখন বাক্য একটাই রয়ে যেত, সিম্পল হয়ে যেত। এটাই আমরা ওই যে ছোটবেলায় সিম্পল কমপ্লেক্সের রুল শিখতাম, যে দ্যাট এবং ওয়াজ দিলে কেটে দিতে হয়। ওকে, এটা হলো একটা। ও কি হিসেবে পরিচিত ছিল বলো তো? এক নম্বরটা কি? প্লাস আরেকটা জিনিস হিসেবে পরিচিত ছিল বলো, অলসো। অলসো দিয়ে বলো, অলসো দিয়ে এক পর্যন্ত কোন পর্যন্ত বলবা? কোন পর্যন্ত বলো? টোকেন পর্যন্ত। মানে টোকেন হিসেবে নাউন কোনটা কম? টোকেন মানে হলো সাইন, এটা নাউন। এবার তোমাদেরকে আমি নাউন ফ্রেজের ক্লাস নিছি না? নাউন ফ্রেজ মানে নাউনকে কি করা? বড় করা। এখন বড় করছে, আগে কি দিছে, পরে কি দিছে কত? হ্যাঁ, লম্বা করে লিখছে না শর্ট করে লিখছে? শর্ট করে লিখছে। ইন্ডিকেটেড না ইন্ডিকেটিং? প্যাসিভ মিনিং দিব না অ্যাক্টিভ মিনিং দিব? এটাকে যদি লম্বা করে লিখতো, টোকেনকে হু দিয়ে বুঝাইতো না হুইজ দিয়ে বুঝাইতো বলো তো? ওই যে ওটার মতো দ্যাট দিয়ে বুঝাইতো। ওয়াজ দিয়ে বলা যায় কন্টিনিউয়াস, অথবা বলো দ্যাট ইন্ডিকেটেড, এটা কি প্যাসিভ বাক্য না অ্যাক্টিভ বাক্য? অ্যাক্টিভ বাক্য না? দ্যাট এবং আর কি সাবজেক্ট, দ্যাট, ভার্ব কোনটা? পাস্ট টেন্সে প্যাসিভ না অ্যাক্টিভ কও? অ্যাক্টিভ। প্যাসিভ হতে কি লাগতো? মাঝখানে বিভাব লাগতো। তো এটারে ছোট করে উনি ইন্ডিকেটিভ, বড় করলে এইভাবে করতো, ছোট করলে আইনজি দিয়ে করতো, ইন্ডিকেটিভ। ইন্ডিকেটিভ, ইন্ডিকেট মানে বুঝানো। ওকে, তাহলে এই মিনিংটা দ্বারা তুমি কোন ধরনের মিনিং করবা? প্যাসিভ মিনিং করবা না অ্যাক্টিভ মিনিং করবা? হুম, মাঝখানে ম্যাডাম নাম যেন কি আপনার? তিলোত্তমা। শব্দটা পড়েন তো। ইন্ডিকেটিং, মাশাআল্লাহ ভালো উচ্চারণ করছেন। ইন্ডিকেটিং না, কিভাবে পারলেন না? ইন্ডিকেটিং, ইন্ডিকেট মানে বলেন নির্দেশ করা। কে নির্দেশ করতো? তাহলে সিনামনকে মানুষ চিহ্ন হিসেবে জানতো, যে চিহ্ন দ্বারা নির্দেশ করতো। নির্দেশ করার পরে প্রশ্ন করেন কি নির্দেশ করতো, উত্তর দেন। এবার বলেন এত বড় অবজেক্টের মধ্যে মেইন ওয়ার্ড কোনটা? ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব নির্দেশ করতো। আর আমাং মানে মাঝে, কার কার মাঝে কন? তিলোত্তমা, পুরো লাইনটা পড়েন তো একটু সিনামন। Biblical times and is mentioned in several books of the Bible. Buddhism in religion that was mixed with false for অ্যানোয়েন্টিং bodies and also as a token negative friendship among lovers and men. among lovers and friends. ফাইন। এখন এই যে পুরো বাক্যটা পড়লেন, ভালো লাগছে না পড়ে? বিসমিল্লাহ করে পড়েন, ইনশাআল্লাহ নেকি দেবে আল্লাহ। অনেক বড় একটা বাক্য। এবার আমরা প্রথম প্রশ্নে যাই। কারণ অ্যাডেড টু, বলেন কি হবে আনসার আমাদের? অ্যাডেড টু কোনটা দিব? সিনেমন ওয়াজ অ্যাডেড টু ওয়াজ। পরের প্রশ্ন আনসার হয়ে গেছে আমাদের। দেখেন, এক নম্বর যেখানে পাইছি আমরা, দুই নম্বর উত্তর সাধারণত কোথায় পাবো? তার উপরে পাবো না নিচে পাবো? পাশে কি বলছে? এবার আপনাকে পড়তে হবে, পড়ার নিয়মটা একটু বুঝেন। আপনি উচ্চারণটা করেন তো একসাথে, দেখি কিভাবে করেন। এবার আপনার একটা প্রশ্ন করি, এই জায়গাতে কি অভ্যাস বুঝাইছে কিনা? কোন অভ্যাস বুঝাইছে কাউকে? কি বুঝাইছে? ব্যবহৃত হয়েছে, ওই বুঝাইছে না? তো ব্যবহৃত হইলে শুধু ইউজ পড়তে হয়, আর অভ্যাস বুঝাইলে ইউজটা লাগে টু মারতে হয়। আর আপনি কি একসাথে ইউজ টু পড়ছেন না আলাদা করে পড়ছেন? আপনিই ভাবেন। একসাথে পড়ে গেছেন না?
কারণ হচ্ছে ছোটবেলায় পড়ছিলেন না, আপনার মাথায় অনেক পুরনো ইংলিশ জমা আছে। আচ্ছা, কিন্তু এই জায়গায় একসাথে পড়লে হবে? আচ্ছা, কিভাবে পড়তে হবে? ইউজ পড়বেন, তারপর একসাথে কোনটা পড়বেন? টু শো। আর উল্টা করে পড়লে তো মিনিং উল্টা আসবে না? হ্যাঁ, তো অভ্যস্ত মিনিং উল্টা আসলো না? তো পড়ার একটা স্টাইল আছে, এই স্টাইলের কারণেও মিনিং অনেকটা ধরে যায়, এই জন্য আমরা বলি চাঙ্কিং করে করে পড়তে। একটা অংশ, ঠিক আছে, এটা ভার, এই জায়গায় ভারের পাস্ট পার্টিসিপল ইউজ। উদ্দেশ্য কোনটা বলেন? টু শো বিটুইন পিপল। এখন আপনার প্রশ্ন করি, এই ইউজ কথাটা কাকে নিয়ে বলা? টাইমকে নিয়ে বলা না সিনামনকে নিয়ে বলা? এই তথ্যটা কি প্যাসিভে না অ্যাক্টিভে, কোনটা মনে হয় আপনার কাছে? আপনি বলেন, সিনামন কাউরে ইউজ করতো? তাহলে কোন অ্যাক্টিভে মিনিং হবে না প্যাসিভে মিনিং হবে? প্যাসিভে। প্যাসিভে যদি লম্বা একটা বাক্য ভাইবা নেন, কিভাবে ভাবে নিতে হবে? সাবজেক্ট ধরে নিতে হবে কোনটাকে? টু বি ভার্ব ধরে নিতে হবে, ওয়াজ ইউজ, টু পড়বেন না। সিনামন ওয়াজ ভাইবা নিয়ে তারপরে কি ভাবতে হবে? এবার আপনার একটা কোশ্চেন করব, একটা বড় বাক্যের চাঙ্কগুলো একটু মনে করেন তো। তিলোত্তমা ম্যাডাম বলেন তো, বড় স্ট্রাকচারটা কি? ওই যে বাক্যের মধ্যে বড় বড় একটা ম্যাজিক স্ট্রাকচার আছে না, এতগুলো অংশ থাকে, এসএভি ওডিএম পিটিআর, মাঝখানে গুলা তুমি বলো তো, মানে আর দ্বারা কি বোঝায়? হ্যাঁ, রিজন বোঝায়। মাঝখানে তোমার দেশের বাড়ি কোথায়? ও কিন্তু জিনিয়াস ছেলে, ও কিন্তু ছোটবেলা থেকে স্কুলে ফার্স্ট বয় না? ফার্স্ট বয় না, ঠিক আছে। তুমি এখনো সিঙ্গেল না? ঠিক আছে। তুমি সিঙ্গেল না? ও, তুমি সিঙ্গেল। আচ্ছা, ওকে। আমাদের কোচিং এ তুমি ডাবল হয়েও বের হতে পারো। আইএস হওয়ার পর আশা করি তুমি ডাবল হও, ঠিক আছে। আইএস এর আগে না, না, ঠিক আছে। আচ্ছা, এখন সিনামন ওয়াজ কি করছে কও? সিনামনকে ইউজ করা হয়েছিল, মানে সিনামন ব্যবহৃত হইতো। এটা দ্বারা কি বুঝাইছে? এটা তো ভার্ব। ভার্বের পরে আমরা কি কি পাইতে পারি? অবজেক্ট আকারে বসছে, ডিরেকশন আকারে বসছে, ম্যানার আকারে বসছে, কি আকারে বসছে তো বলেন তো? রিজন আকারে বসছে। এটা হলো রিজন না? তাহলে উত্তর করেন, সিনামন ব্যবহার হয়েছে কেন? কেন উত্তর দেন কেন? এবার আমি আপনাকে প্রশ্ন করি, মূল রিজন কোনটা বলো তো? এতটুকুর মধ্যে মূল রিজন কোনটা? কালার করা আছে, এটা ভুল করেন নাই, শুদ্ধ করছেন। হ্যাঁ। মূল উদ্দেশ্য দেখানো। সিনামন ব্যবহার করে তারা দেখাইতো। দেখানো একটা ভার্ব না? দেখানো একটা ভার্ব না বলো তো? ভার্বের পরে আবার কি পেতে পারি? অবজেক্ট পেতে পারি না? কি শো করতো? অবজেক্ট হবে। অবজেক্ট মানে বলো কি হবে? এবার তিলোত্তমা বলো তো, এই জায়গায় শো এর পরে আ বা আন আছে, তাহলে কোন ধরনের নাউন হওয়া উচিত? প্লুরাল অথবা কাদের মাঝে বলো তো? এবার তোমার মনে রাখতে হবে, তুমি যে প্রশ্নের শো পাইছো, প্যাসেজে কি শোই পাবা না সিনোনিম পাইতে পারো? শো এর একটা সিনোনিম বলো তো? ডেমনস্ট্রেট হইতে পারে, ঠিক আছে। আর বিটুইন এর সিনোনিম বলো তো? আমাং হইতে পারে। পিপলের সিনোনিম বলো তো? পিপলের সিনোনিম তুমি ভাবতেছো পিপলের জায়গায় ইন্ডিভিজুয়ালি হবে, পিপলের জায়গায় টিচার এন্ড স্টুডেন্ট হইতে পারে না? পিপলের জায়গায় রাজনীতিবিদ এবং ভোটার হইতে পারে না? হ্যাঁ, তো তুমি যে পিপল মানে পিপল পাইতে হবো, পপুলেশন পাইতে হবে এমন না, পিপল বুঝায় এমন যে কোনো কিছু হইতে পারে। লাভার্স এন্ড ফ্রেন্ডস হতে হইতে পারে। ওকে, এবার আমি যে জায়গায় একের উত্তর পাইছি, তারপর থেকেই দেখবো কোন জায়গায় শো আছে। এই জায়গায় তো ও অভ্যাস বুঝায় নাই কাউকে। পাশের লাইনে বলছে যেমন সিনামন ব্যবহৃত হইতো কেন? শো। রিডিং পড়ার সাথে সাথে মনে হলো সিনামন অভ্যাস ছিল, তাহলে যদি অভ্যাস হয় তাহলে ভাবে লাগে আইনজি হয়ে যাবে তো, না কত? পরে ভাবে লাগে আইনজি হয়ে যায়। অভ্যাস হলে তো ভাবে লাগে কি হয়ে যায়? আচ্ছা, একটা হলো বেস ফর্মে থাকে, আর একটা হলো টু ভার্ব দিয়ে হলে আইনজি হয়। এখন তুমি বলো যে সিনামন কোনো জিনিস করতে অভ্যস্ত ছিল, ওই রকম তো বুঝায় নাই। সিনামনকে ব্যবহার করা হয়েছে বোঝানোর জন্য। এটা তুমি তাহলে কিভাবে বুঝবো? সব সময় তুমি হুবহু গ্রামার দিয়ে পারতেছি না, আমার কিছু মিনিং দিয়ে দেখতো। প্লাস আগের বাক্যটা কোন সেন্সে ছিল? প্যাসিভে না? এটারও ভেবে নিতে হবে, এটা প্যাসিভ।
তাছাড়া কোনো প্রবলেম নেই। দেখি এবার প্যাসেজে যাই, প্যাসেজে গিয়ে ধরতে পারি কিনা। যতটুকু পড়ছিলাম এরপরে পড়বা, দেখো তো কোথাও লেখা আছে কিনা শো এর কোনো সিনোনিম। অলসো অ্যাজ এ টোকেন ইন্ডিকেটিং, ইন্ডিকেট দ্বারা শো বোঝায় না। আচ্ছা, কি শো করছে? বিটুইন এ সিনোনিম পাইছো? বলো কাদের মাঝে? আমার মনে হয় এখন সবাই আনসারটা পারবা। আনসার ফ্রেন্ডশিপ, তো দুই উত্তর হয়ে গেল। এই ফ্রেন্ডশিপ উত্তর তুমি এখন টাইপ করে লিখে দিবা। পরের প্রশ্ন চলে যাবো আমরা। তাহলে শো এর জায়গায় উনি কি লিখছে? উনি ইন্ডিকেট কে চেঞ্জ করে পার্টিসিপাল মারছে না, ইন্ডিকেটিং। ইন্ডিকেশনও তো লেখে নাই, কোনটা দিছে? ওই যেটি এটারই কয় তোমার প্যারাফ্রেজ। কোশ্চেন আর প্যাসেজের মিনিং তো সেম, কিন্তু ওয়ার্ডের ব্যবহার ভিন্ন। তারপরে প্রশ্ন যাবো। 3 নম্বর প্রশ্নটা একটু কঠিন। চলো তোমার একটু পুরোনো জায়গায় ফিরে নিয়ে যাই। প্রিপোজিশন কার আগে বসে? বৈশা কি করে? প্রিপোজিশন আর নাউন একসাথে মিলিয়ে পড়তে হয় না? প্রিপোজিশন প্লাস নাউন মিলেমিশে কিসের কাজ করে? কয়টা মিনিং দেয় বলো? স্পেস, টাইম। প্রিপোজিশনের পরে সাধারণত কি হয় না? মেন সাবজেক্ট কোথায় হয়? প্রিপোজিশনের কি বসে? প্রিপোজিশনের পরবর্তী প্রশ্নে যাবো আমরা, না? এনশিয়েন্ট রোম কি লিখছে কও? তুমি বলো তো উচ্চারণটা কি লিখছে এই জায়গাতে, আবার বলো তো। এনশিয়েন্ট রোম, তারপর একটা বলো তো। ওকে, ইউজ ফর ইজ সুইট স্মেল অ্যাট, এরকম করে বলা আছে না? এবার বলো প্রথম ওয়ার্ডটার মানে কি? প্রাচীন, প্রাচীন রোম। প্রাচীন রোম, প্রাচীন ইংলিশ করো। এনশিয়েন্ট না? এনশিয়েন্ট। হ্যাঁ, এনশিয়েন্ট রোম, এটা আমার একটা কি ওয়ার্ড কিন্তু। কারণ এর কোনো সিনোনিম আছে? রোমের সিনোনিম আছে? রোমের সিনোনিম তো বরিশাল হয় না। আচ্ছা, রোমই থাকতে হবে। এবার দেখো কি লিখছে, ইউজ ফর ইজ সুইট স্মেল অ্যাট। এবার তোমার প্রশ্ন করি, এই ইউজ দ্বারাও কি অ্যাক্টিভ মিনিং দিচ্ছে না প্যাসিভ মিনিং? কাকে ইউজ করা হয়েছে, রোমকে ইউজ করা নিয়ে নাকি সিনামনকে? তোমার ভাইবা নিতে হচ্ছে যে সিনামন ওয়াজ ইউজড, এরকম করে ভাইবা নিতে হবে তোমার। ফর ইজ সুইট স্মেল। এবার তাহলে আমরা লম্বা করে যদি লাইনটা পড়ি এভাবে হবে, ইন এনশিয়েন্ট রোম সিনামন ওয়াজ ইউজ ফর ইজ সুইট স্মেল অ্যাট, এরকম ভাবতে হবে। মনে মনে আমি চিন্তা করে নিলাম। বলো বাক্যের পার্টগুলো দেখো, বাক্যের সূচনায় কি আছে তাহলে? ইন মানে প্রিপোজিশন তো শুরু না? প্রিপোজিশন তো শুরু হলে কথা শেষ হলে কি দেয় জন্য বলো তো? এটা কমা দেয়। কমা কি বান করে দিবে? প্রাচীন রোমে না, বান করে দেয়নি, চিহ্ন দিয়ে দিস। এবার তোমার বাক্যের সাবজেক্ট তুমি ভাই বানিয়ে যে সিনামন, এবং তুমি বাক্যে টু ভার্ব আছে কিনা দেখো তো, ওয়াস। পাস্ট পার্টিসিপল আছে কিনা তাও দেখো। মানে কি দাঁড়াইলো? হ্যাঁ, সিনামন কি ইউজ করা হয়েছে না? এবার ফর দিয়ে কোন পর্যন্ত বলবো বাবা কি? এরা দ্বারা বুঝাইছে কি এসএপি ওডিএম পিটিআর বুঝানো গেলে কি রিজন বুঝাইলো? বলো তো ফরের পরে মেইন ওয়ার্ড কোনটা? হ্যাঁ, এ ভালো পারছো। এত ভালো কেন যে পারো? স্মেল না, ঠিক আছে। হ্যাঁ কেনা, এই স্মেলের আগের ওয়ার্ডটা বলো। মিষ্টি ঘ্রাণ, এটা বড় করছে। আবার আগের ওয়ার্ডটা বলো। ইটস দ্বারা কি বোঝানো হয়েছে? স্মেলের সিনামনের ও পারছো, তোমার গ্রামার নলেজ ভালো। ইটস মানে কার? সিনামনের। সিনামনের মিষ্টি ঘ্রাণ। সিনামনকে ব্যবহার করা হয়তো কেন বলো, কোন কারণে বলো তো? সিনামনের কি ছিল? হ্যাঁ, এখনো তো মিষ্টি ঘ্রাণই আসে। এবার শেষে একটা প্রিপোজিশন দেখো, এর পরে নাউন হবে, দ্যাটস ফর শিওর। এ বা আ বা আন আছে, না থাকলে কোন ধরনের নাউন হওয়া উচিত? প্লুরাল বা আনকাউন্টেবল। এবার তোমার প্রশ্ন করি, প্রিপোজিশনের বাহাদুরি কয় ধরনের মিনিং দিতে পারে? একই দিতে পারে বলো। হয় জায়গা বসাবে, না হয় টাইম বসাবে, অথবা কোনো সম্পর্ক বসাবে। তাহলে প্রাচীন রোমে সিনামনকে মিষ্টি ঘ্রাণের জন্য ব্যবহার করা হতো অ্যাট।
রাতের বেলায় না কোনো একটা জায়গা হতে পারে বা কোনো সম্পর্ক হতে পারে, এই তো অবস্থা। দেখি মিষ্টি গানের জন্য কে ব্যবহার করা হয়তো, কিসে, কোথায়, কখন, এরকম কিছু একটা অ্যাট না। আমার এই জায়গায় কিওয়ার্ড কোনটা কও। আর তুমি মিষ্টি গানে ইংলিশ কি সুইট স্মেল পাইবা পাশের জায়গাতে, সিনোনিম পাইতে পারো। দেখি কি পাই আমরা। আমার এখন কাজ হলো যতটুকু পড়ছি তারপরে জাস্ট সিম্পলি এনশিয়েন্ট রোম ওয়ার্ডটাই পাওয়া। In ancient Rome, mourners attending funerals burn cinnamon to create a pleasant scent. হয়েছে আমাদের? মিষ্টি গান পাইছো? কোনটা বলো তো? এই আমাদের কাহিনী না? দুইবার পড়বা, পড়ো। In ancient Rome, mourners attending funerals burn cinnamon to create a pleasant scent. শোনো, mourners attending funerals burn cinnamon to create a pleasant scent. To create a pleasant scent. মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ না? এখন এই যে বাক্যের মধ্যে তুমি একটু খেয়াল করে দেখো, আমার এই পার্টের সূচনায় কোনটা আছে? প্রিপোজিশন যুক্ত একটা অংশ না? কি বুঝাইছে? অ্যাসিভি, ওডিয়াম, পিটিআর, কোনটা বুঝাইলো? হ্যাঁ, প্লেস বুঝাইলো। এবং কিছুটা সময় উল্লেখ করা, মানে প্লেস বা প্রাচীন কালের ওই রোম, সময় এখানে এমবেডেড করা। এবার তোমার এই জায়গার মধ্যে ভার্বটা খুঁজবা, দেখে কে কে বের করতে পারো ভার্ব কোনটা। ভালো পারলো তো, এটা একটা ইতিহাস পার না? এই পার্টটা হলো আমার সাবজেক্ট পার্ট। এর মধ্যে তুমি সাবজেক্টটা খুঁজে দিবা, কোনটা তোমার সাবজেক্ট। ফিনারাস, ফিনার মনে হচ্ছে না আমাদের দেশি ম্যাডাম? উনিও কিন্তু ছোটবেলা থেকে ফার্স্ট গার্ল, তাই না? তাহলে তালি হোক একটা গান, 10 জনের তালি। আচ্ছা, আপনারটা হয়েছে, তবে ভুল হয়েছে ম্যাডাম। এখন আপনি খোঁজেন, ঠিক আছে, সাবজেক্টটা খোঁজেন, ফিনারেলস না, আর একটু চেষ্টা করেন, ঠিক আছে। কোনটা বলো তো, ঠিক আছে। সিনামন না? হ্যাঁ, এই শেষ পর্যন্ত তোমার উত্তরটাও ভুল হয়েছে না? আচ্ছা, ট্রাই করো, ঠিক আছে। প্লেজেন্ট, আমি ম্যামকে দেখি যত অতি মুগ্ধ হই। আহ, আপনার উত্তর ভুলের বাইরে কিছু হয়নি, একটু ট্রাই করেন, ঠিক আছে। অ্যাটেন্ডিং, শেষমেশ 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 ও পেরেছে, এবং এটাও ভুল, ঠিক আছে। আচ্ছা, ট্রাই করেন, ঠিক আছে। মোর্নার্স অবশ্যই সব, বাট হেড ওয়ার্ড কোনটা এর মধ্যে, মেইন নাউন কোনটা? মোর্নার্স, মোর্নার্স, এটা হলো আমার হেড নাউন। তাহলে এবার এই হেড নাউনের মিনিং কি আমি হয়তো জানি না, ধরো তুমিও জানলা না। মোর্নার, এবার ভার্ব করো। তাহলে মোর্নারকে ধরে নাও কোনো কেউ কেউ, বাকের ভার্ব ধরে নিলাম বার্ন। পড়াইতো, এবার দেখো কি পড়াইতো, উত্তর দাও। কেন পড়াইতো বলো। এবার বলো এই মোর্নারের পাশে একটু এক্সট্রা তথ্য দাও, মোর্নারা কোথায় অংশ নিত বলো। ফিউনারের জায়গা না একটা, একটা জায়গা না, একটা জায়গা, একটা জায়গা। অ্যাটেন্ডিং ফিউনারালস। এবার তুমি তোমার মতো কইরা মনে করো ওয়ার্ড সব জানো না, এই দুটো ওয়ার্ড তুমি জানো না, একটা জানো না হচ্ছে মোনার্স, আর একটা জানো না কোনটা, ফিউনারালস। এবার তুমি আনসার দাও, প্লুরাল হওয়ার সম্ভাবনা বেশি, কোনটা দিলে ভালো লাগে, ম্যাচিং করাইবা, দুই রকম ম্যাচিং, অর্থ ম্যাচিং, গ্রামার ম্যাচিং। সিনামন ওয়াজ ইউজ ফর সুইট স্মেল অ্যাড, কোনটা হইতে পারে, চিন্তা করে দাও, কে কে পারতেছো। তোমার অপশনই তো দুইটাই লাইনে, অপশন দুইটা কি কি বলো তো শাহ? ফিউনারালস। এখন তোমার কাছে কোনটা ভালো লাগে একটু চিন্তা করে দেখো, ঠিক আছে। মোনার্স তো বাক্যে সাবজেক্ট, তাহলে তো হওয়ার কথা না, একটু চেষ্টা করো। সিনামন ওয়াজ ইউজ ফর সুইট স্মেল অ্যাড, কোনটা হয়? অনলাইনে কি অপশন বলো এবং চাই টাইপ করে পাঠিয়ে দাও, ঠিক আছে। কোনটা হইতে পারে দেখো তো। হ্যাঁ, জায়গা হইতে পারে, তাহলে কোনটা হবে কোন? মানে ম্যাথমেটিক্স এর মতো লজিক পাস। ব্যান 10 ম্যাডাম, ব্যান 10, তাই না? এই যে এটা না, বাটারিং না, বলো তো এটা কি হবে? হ্যাঁ, বলো এনকারেজিং, এটা এনকারেজিং, ঠিক আছে। আচ্ছা, এটা এখন ফিনারেলস হবে মনে হয়। ফিনারেস হবে মনে হয়। আচ্ছা, এখন ফিনারেস মাই যাই না, তারপরে তো আনসার বুঝতে পারি, তাই না?
এখন দেখো সাবজেক্ট বলো কোনটা জানো? মোর্নার মানে বলো শোককারী, শোকাহত ব্যক্তিবর্গ, ইংলিশ বলো মোর্নার্স। ওই যে আগে আমাদের ড্যাডির জন্য সবাই শোকাহত করে রাখতো না, জাতীয় শোক দিবস, ওই শোক দিবস ইংলিশ বলো মর্নিং ডে। আর সেই মর্ন বানান করো MOURN, মর্ন, শোক। জাতীয় শোক দিবস ইংলিশ বলো ন্যাশনাল মর্নিং ডে, মর্নিং ডে আইএনজি করতো। পৃথিবীর জাতির কোনো শোক দিবস হয় না, জাতির হয় আনন্দের দিবস, ঠিক আছে? ট্র্যাজেডি হইতে পারে না, ঠিক আছে, উনি শোকাহত করে রাখতেন, ব্যাপার না। আচ্ছা, সমস্যা নাই। জাতীয় শোক দিবস হলো, ওটা ছিল ডেটিং ডে। আচ্ছা, কয়টা হলো মোনাস না, ঠিক আছে। মোনাস মানে কি? শোকাহত ব্যক্তিবর্গ, শোকাহত ব্যক্তিবর্গ। এবার শোকাহত ব্যক্তিবর্গের পাশে এটা কি বলো, তাকে নিয়ে একটা ডিটেল না, ডিটেল না, এটা প্রি মডিফায়ার না পোস্ট মডিফায়ার? কিভাবে পোস্ট মডিফাই করছে? পার্টিসিপল দিয়া না? কোন ধরনের মিনিং করবা, প্যাসিভ মিনিং না অ্যাক্টিভ মিনিং? তাহলে মিনিং করো শোকাহত ব্যক্তিবর্গ যারা, যারা কি করতো, অংশ নিত, বলো মৃত্যু অনুষ্ঠানে, ফিউনারালস, অন্ত্যেষ্টিক্রিয়া। মৃত্যু অনুষ্ঠানে যে তোমার মনে করো শ্মশানে পোড়ানো বা কবর দেওয়া, বা তোমার যে খ্রিস্টানদের কবর দেওয়া, যেটাই হোক, ওই অনুষ্ঠানকে কি বলে? ফিউনারালস। ফিউনারালস। এবার তোমার একটা প্রশ্ন করব, দেশি ম্যাডাম বলেন, এই লাইনটাকে যদি বড় করে রিলেটিভ ক্লজ দিয়ে লিখতো, কিভাবে লিখতো? মানুষ না হুইচ দিয়ে বুঝাইতো, না দ্যাট দিয়ে, হু দিয়ে বুঝাইতে পারতো? দ্যাট দিয়ে তো অবশ্যই বুঝাইতে পারে, হু। প্রেজেন্ট টেন্সের গল্প না পাস্ট টেন্সের গল্প? কিভাবে বুঝলেন প্রেজেন্ট টেন্স? কিভাবে বুঝলেন পাস্ট? কেন যে এত ভালো বোঝেন ম্যাডাম? হ্যাঁ, অসাধারণ ম্যাডাম, অসাধারণ, অসাধারণ শুদ্ধ হয়েছে না, ঠিক আছে? আপনাকেও যত দেখি মুগ্ধ হই না, ঠিক আছে, এরকম হয়তো তোমাদেরও তো বলি, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, তুমি যে কেন এত ভালো বোঝো? হু অ্যাটেন্ডেড না, তখন এই বাক্যটা কি সিম্পল থাকতো না কমপ্লেক্স হয়ে যেত গা? কোনটার কারণে কমপ্লেক্স হইতো? এইভাবে লিখতে লেখাটা বড় হইতো না, বোঝা একটু ইজি হইতো। লেখক এইভাবে বড় করে না বলে সেটাকে এনকোড করে, গ্রামারের ভাষাকে বলে এনকোডিং। আর আমরা ছোট করে নাম দিয়েছি ট্রিমিং, ট্রিমিং ছোট করা। ট্রিমিং করা মানে উনি কি করছে, এটাকে অ্যাটেন্ডিং লিখে দিছে। তাহলে মাইক্রো মিনিংটা করো, মোনাস অ্যাটেন্ডিং ফিউনারালস, যেসব শোককারী তোমার অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিত, ওই শোককারীরা পোড়াইতো, পোড়ানো ইংলিশ বলো বার্ন। তাহলে মাইক্রো মিনিং করো, মোনার্স বার্ন। প্যাসিভ মিনিং না অ্যাক্টিভ মিনিং? হ্যাঁ, পড়াইতো না, ওকে, কি পড়াইতো বলেন? সিনেমা পড়ে, এটা অবজেক্ট। এবার এই পার্টটা একটা অংশ, কোনটা বলো? টু ক্রিয়েট আ প্লেজেন্ট সেন্স, এটা দ্বারা কি বুঝায়, বাক্যের কোন অংশ বুঝায়? এটা দ্বারা রিজন বোঝায়। এর মধ্যে মূল রিজন কোনটা দেখি, কে কে ধরতে পারেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, তুমিও ফার্স্ট বয় ছিল না ছোটবেলা থেকে, না, ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, চেষ্টা করছো, এই জন্য তোমাকে মাশাআল্লাহ বললাম, উত্তর হয়নি, ঠিক আছে। আচ্ছা, কোনটা বলো, মূল উদ্দেশ্য কোনটা? সেন না, মূল উদ্দেশ্য কোনটা? ক্রিয়েট। ক্রিয়েট। সিনেমন পরে তো যদি তৈরি হইতো, আর তৈরি হওয়ার অবজেক্ট কোনটা? সেন। তাহলে তৈরি হওয়ার অবজেক্ট যেহেতু সেন, তাহলে মেইন সেন্ট না, মেইন হলো তৈরি করা, মূল উদ্দেশ্য তৈরি করা। এবার আমরা দেখবো সিনামন ওয়াজ ইউজ ফর ইটস সুইট স্মেল এট, কোনটা হবে গো? আনসার আমার হয়ে গেল ফিউনারালস। নতুন একটা ওয়ার্ড শিখলাম ফিউনারাল, আর একটা ওয়ার্ড শিখলাম মোনা। মর্নিং বানানোর লগে ইউ মারিয়ে দিবেন, তাহলে মর্নার হয়ে যাবো গা। মর্নিং বানানোর কারণে কি হবে, এমন আরেন না, মাঝখানে কি ভয় দিবেন? তুমি শোকাহত, এটা মনে রাখলে হইবো। তুমি সকাল মানে শোকাহত। আচ্ছা, এই হচ্ছে মর্নার, গেল এটা। এই কোশ্চেনটা, এরপরে কোশ্চেনটা একটু কঠিন, বাকি যা আছে সব গণহারে সহজ। পাশে বলছে কি গো, মিডলেস মানে কি বলো তো, মাঝখানের যুগ, মাঝখানের যুগ না শেষের যুগ, ঠিক আছে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, তোমাকে দেখিলেই ভাল লাগে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, মাঝখানের যুগ না, এটা শেষের যুগ, মধ্যযুগ। মাঝখানে যে এক, এটা যে ধরতে পারছো তুমি, ম্যাথে ভালো। আচ্ছা, এটা বাইবেলের যুগ, রোমের সময়, প্রাচীন রোম, তার মানে মধ্যযুগ, ওইটা বুঝাইছে।
সময় না, ঠিক আছে। এখন দেখো 1 নম্বরে কি বলছে বলো তো, অ্যাডেড টু ফুড। অ্যাডেড টু ফুড কাকে অ্যাড করা হইতো? হিস্টোরিকে অ্যাড করা হইতো না সিনামনকে? সিনামনকে অ্যাড করা হইতো না খাবারের সাথে। একটা খাবারের নাম বলো তো। মিট মানে কি সাক্ষাৎ করা না দেখা করা? খাওয়া না? হ্যাঁ, তুমি মিট খাও এই জন্য পারছো। তারপর এটা দেখো কি লেখা আছে, ওয়াজ এন ইন্ডিকেশন অফ আ পারসন। এখন দেখো ডিটারমিনার কোনটা? অলরেডি কিন্তু নাউনের আগে ডিটারমিনার দেওয়া আছে না? সেই ডিটারমিনার কোনটা বলো, তোমার কাছে মনে আছে ডিটারমিনার গুলো কি কি? আন, দিস, দ্যাট, মাই, সাকিবস। এখানে ডিটারমিনার কোনটা? পারসন না পারসন? ডিটারমিনার তো দেওয়াই আছে, ডিটারমিনার যা ইচ্ছা তা হয় হোক, যে কোনো নাউন হতে পারে। যেমন মাই ফাদার হয়, মাই ব্রাদার হয়, মাই ব্রাদার্সও তো হয়, তাই না? আমি একজন না, বলো আমার গাড়ি, ইংলিশ কি মাই কার? আমার অনেকগুলো গাড়ি থাকলে বলো মাই কার্স। তাহলে বলো এখানে কি লেখা আছে? পার্সনস তো একজন ব্যক্তির একটা ওয়াইফও হয়, আবার 2-3টা ওয়াইফও হয়, তাহলে বলো আ পার্সনস ওয়াইফ অথবা আ পার্সনস ওয়াইফস। হাজবেন্ড হয় না, একাধিক চাপ, এটা দেখো হয় সাবেক হাজবেন্ড হয়। আচ্ছা, এখন একজন ব্যক্তির মনে করো ঘোড়া, ইংলিশ বলো আ পার্সনস। একটা ঘোড়া হলে কি বলবা? হোর্স। অনেকগুলা ঘোড়া হলে কি করবা? আ পার্সনস। হর্স 2বার বলবা অনেকগুলা ঘোড়া হলে, না 3বার বলবা? হর্সেস, হর্সেস, হর্সেস। একটা ব্যক্তির গাড়ি আ পার্সনস কার, আর অনেকগুলো গাড়ি হলে আ পার্সনস কার্স। তাহলে তোমার এই জাতীয় ডিটারমিনারের পরে সিঙ্গুলার হয়, প্লুরাল হয়? সিঙ্গুলার হয় না, তাই না? সিঙ্গুলার হয় না, সিঙ্গুলার প্লুরাল, প্লুরাল হয় না? সিঙ্গুলার হয় না। এবার লাইনটা পড়ো, দেখো কি লেখা আছে। সিনামন ওয়াজ অ্যান ইন্ডিকেশন অফ আ পার্সন। পবিত্র ভাই পিছনে বাংলাদেশ না, ঠিক আছে, বাফুফে ফুটবলার না? এই লাইনটা পড়বা, পড়ে বলো তো, একবার পড়ো। সিনামন, সিনামন ওয়াজ অ্যান ইন্ডিকেশন। এখন তুমি এ বাক্যের সাবজেক্ট খুঁজে দেখো, সাবজেক্ট কোনটা? সিনামন। এখন তুমি এ বাক্যের ভার্ব খুঁজে দেখো, মাইক্রো মিনিং করো। সিনামন ছিল, সিনামন ছিল। এবার এই ওয়াজ ছাড়া আর কোনো ভার্ব আছে? এবার সবাই একটা স্লোগান তোলো, বলো একটা ভার্ব যেখানে মেন ভার্ব সেখানে। হুম, এই ওয়াজ ছাড়া কোনো ভার্ব নাই, এটাই মেন ভার্ব। কিন্তু এটা কোনো অ্যাকশন বুঝায় না, সময় লিঙ্ক করে। সিনামন ছিল, এবার কমপ্লিট করো। পবিত্র বাফুফে, দেখি তুমি বলতে পারো কিনা এর মধ্যে মেন ভার্ব কোনটা? পার্সন, তাই না? মাশাআল্লাহ ভাই, তুমি ফুটবলেও ভালো, ইংলিশ একসময় ভালো হবে। এখানে মেন ওয়ার্ড কোনটা বলো? এটা হইতে পারে না, কারণ এত বড় নাউনের মধ্যে তুমি তো জানো প্রিপোজিশনের পর এটা মেন নাউন না, প্রিপোজিশন আগেটা মেন নাউন। ইন্ডিকেশন মানে বলো চিহ্ন। আমরা কিন্তু আগে ইন্ডিকেশন পড়ে আসছি, একটু আগেই পড়ে আসছি। ইন্ডিকেটিং, সাইন পড়ে আসছি না একটু আগে? সাইন, শো পড়ে এলাম না একটু আগে? ওই যে আগের কোশ্চেনে শো শো শো, তার আগে লাইনে পড়েছিলাম সাইন, এই জাতীয় কথা পড়ে আসছি আমরা। তো সিনামন ছিল, ইন্ডিকেশন মানে বলো চিহ্ন। নতুন একটা ওয়ার্ড শিখলাম, ইন্ডিকেশন। উচ্চারণ করো ইন্ডিকেশন। খয়ের উপর একটা ঠাস মারবা, ইন্ডিকেশন, ইন্ডিকেশন। হ্যাঁ, আর ওরা বিদেশিরা তো আজীব লোকজন, ওরা ক বলতে পারে না, খ বলে। আর ট বলতে পারে না, কি বলে? ফ বলে। আর প বলতে পারে না, কি বলে? ফ। তোমার যদি মন চায় তুমি ন্যাচারালি মিমিক করতে করতে ওদের ভাব চলে এলে বলবা। আর যদি মনে করো আর্টিফিশিয়ালি আনতে হয়, আনবা না। ওকে, ইংলিশ হইতে হবে সুস্থ স্বাভাবিক নর্মাল মানুষের মতো। আচ্ছা, ওকে। স্যার, মানে স্যার আইএলটিএস এক্সামে কি লিসেনিং স্পিকিং এ ওরা কি অ্যাকসেন্টটা দেখে না নাকি? না না, প্রোনাউন্সিয়েশন দেখে। সিনামন ছিল চিহ্ন না, চিহ্ন। এবার বলো চিহ্ন থেকে আন দিছে কেন? কারণ চিহ্ন কয়টা? একটা। অফ দিয়া বলো। এরপরে মেন নাউনটা আছে নাকি নাই দেখো তো, নাই। একজন ব্যক্তির কোন জিনিসের চিহ্ন? সিনামন দিয়ে একজন ব্যক্তি কি বুঝাইতো, যে দেখ আমার আছে, কি আছে? এবার আমরা এই প্রশ্নটা, তোমার একটা কোশ্চেন করি,
যে জায়গায় 3 পাইছো তার সাথে সাথে পাইবা না, একটু নিচে পাইবা। কি দেখে বুঝলা? এই তো পরে মাঝখানে একটা লাইন আছে, খাওয়ার আলা লাইন। যারা কোশ্চেন করে একই গুরুর শিষ্য। হ্যাঁ। দেখি না, মাংস খুঁজো। okay, এই যে এখানে মাংস পাইছি, তাহলে এই লাইনটাকে পড়া শুরু করি না। এই যে মাংস, ইউরোপিয়ানস হু কুড অ্যাফোর্ড দিস প্রাইস টু ফেস পার্টিকুলার লিমিট, একটা পার্ট হয়ে গেছে না। এরপরে দেখবো চিহ্ন কোথায় আছে, টু ইমপ্রেস দোজ অ্যারাউন্ড দেম উইথ দ্য অ্যাবিলিটি টু পারচেজ এক্সপেন্সিভ কন্ডিমেন্ট ফ্রম দ্য এক্সোটিক ইস্ট। আমার দরকার হলো কোন পার্টটা খুঁজে বের করা, দেখি সিনেমা দিয়ে বুঝাইতে এমন কিছু আছে কিনা। At a banquet, a host would offer a guest a plate with various spices piled upon it as a of the wealth at his or her disposal. হ্যাঁ, আমাদের আনসার এবার চলে আসছে। এবার তুমি পইরা বুঝবা যে কোন উত্তরটা দিলে ভাল লাগে, হ্যান্ড রেজ করবা যে স্যার আমি পাই গেছি। মাশাআল্লাহ, পবিত্র হাত তোমার। মাশাআল্লাহ, তোমার হাতও পবিত্র, দেখেই মনে হয় এই হাত নয় পাওয়ার জন্য। পড়ো, 3 বার পড়বা। একটা বাংকুইট উচ্চারণ করো, বাংকুইট। A host would offer guests with place with various spices piled upon it as a sign of the wealth at his or her disposal. At a banquet, a host would offer guests a plate with various spices piled upon it as a sign of the wealth at his. At a banquet, a host would offer guests with various spices piled upon it as a sign of the wealth at his or her disposal. At his or her disposal. আবার বড়, ঠিক আছে। একটা banquet. At his or her disposal. ডিসপোজাল মানে অ্যাট মাই ডিসপোজাল, অ্যাট হিজ ডিসপোজাল, এটা তো অন্য একটা মিনিং দেয়। নিচে আমরা জানবো। অ্যাট হিজ অর হার ডিসপোজাল। দেখো, একটা বাংকুইট না, একটা বাংকুইট, নতুন একটা ওয়ার্ড শিখলাম, বাংকুইট। আচ্ছা এখন বলো, তুমি তো বাংকুইটের আনসার পারো না বা জানো না, মিনিং জানো না, আনসারটা পারছো না? বলো, এটাই পবিত্রতা। এই আইএলটিএস টেস্টটাই, এই টেস্টটাই হচ্ছে আননোন ওয়ার্ড দিয়ে থাকার পরও তুমি মিনিং, মূল মিনিংটা ধরে আনসার করতে পারো কিনা। তুমি যদি কয়েক যুগ ধরেও ইংলিশ পড়ো, তারপরে অজানা ওয়ার্ড থাকবে। এই টেস্টে অজানা ওয়ার্ড থাকবে, এই জন্য তোমাদের মনে হয় পড়াইছিলাম ইসেনশিয়াল অজানা ওয়ার্ড, একটা কোনটা বলো, নন ইসেনশিয়াল অজানা ওয়ার্ড। অজানা ওয়ার্ড থাকবে, যে প্যানিক হওয়া যাবে না। এমন পাবা প্রথম প্যারাগ্রাফের একটা ওয়ার্ড অজানা না, তুমি বা একটা ওয়ার্ড জানা না, তারপর দেখবে যে পরের প্যারাগ্রাফ থেকে সবই মনে হচ্ছে বুঝে বুঝে আসে, বোঝা যায়। হ্যাঁ, মাথা নষ্ট হয়ে যায়। ভয় পাওয়ার কিছু নাই। At a banquet, a host would offer guests a plate with various spices piled upon it as a sign of the wealth at his or her disposal. At one's disposal মানে বলো available for use. Okay না? মাঝে মাঝে মেম সাহেব ডাক দেয়। হুম, আচ্ছা, নায়ক চাকর সেজে থাকে, নায়ককে ডাক দেয়, তাই না? আচ্ছা, কি যেন একটু নাম ধরে ডাক দেয়, আর সে আসে বলে, মেম সাহেব আই এম অ্যাট ইউর ডিসপোজাল। অ্যাট ইউর ডিসপোজাল মানে বলো অ্যাভেলেবল ফর, হ্যাঁ আমাকে দিয়ে আপনি যে কাজ করাইতে চান করান। তাহলে টাকা পয়সা আছে অ্যাট মাই ডিসপোজাল, মানে এই টাকা আমি যে জায়গায় ইচ্ছা ব্যবহার করতে পারবো। অ্যাট মাই ডিসপোজাল, আমার ব্যবহার করার মতো, অ্যাট মাই ডিসপোজাল। ওকে, অ্যাট ওয়ান্স ডিসপোজাল, এটা ফ্রেজ, এর মানে বলো অ্যাভেলেবল ফর ইউজ। পবিত্র তিলোত্তমা লিখে ফেলছেন, এটা লেখেন অ্যাট ওয়ান্স ডিসপোজাল, অ্যাভেলেবল ফর ইউজ। নাউন অর্থে ইউজ, ইউজ নাউন হয় ভার্ব। অ্যাভেলেবল ফর ইউজ, হ্যাঁ অ্যাভেলেবল ফর ইউজ, ব্যবহার অর্থে, ব্যবহারের জন্য যেটা সহজলভ্য। ভার্ব হলে আইনজীবী, না? অ্যাভেলেবল ফর ইউজ। ওকে, অ্যাভেলেবল ফর ইউজ। এবার দেখো,
শব্দগুলো দেখো, প্রথম পার্টটা পড়ো। এটা বাংকুইট, নতুন একটা ওয়ার্ড শিখলাম, বাংকুইট। বাংকুইট মানে হলো অনুষ্ঠান, ভোজ অনুষ্ঠান বা খাবারের অনুষ্ঠান। দাওয়াত আছে না, দাওয়াত, ইংলিশ বলো বাংকুইট। সেরেমনি, দাওয়াত করে সবাইকে খাওয়ায় না, ওটাকে বলে বাংকুইট। এই জন্য মাঝে মাঝে ওই যে রাষ্ট্রের অন্যান্য অতিথি রাষ্ট্রের রাষ্ট্রীয় যে খাবার দেয় না, ভোজ দেয় না, স্টেট বাংকুইট, 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 বাংকুইট। অ্যাড দিয়া দেখো, সময় বুঝাইলো না স্পেস বুঝাইলো, একটা মিনিং তো বোঝাই তিনটা, স্পেস, টাইম আর কোনটা, রিলেশনশিপ। কি দিয়ে শুরু করছে কত, প্রিপোজিশন দিয়ে না। এখন এই বাংকুইট কি সাবজেক্ট হতে পারে? পারে না। যদি প্রিপোজিশনটা উঠে ফেলতাম না, তাহলে ঝামেলা হয়ে যেত, তাহলে সে সাবজেক্ট হওয়ার যোগ্যতা রাখতো। এবার তুমি সাবজেক্ট খুঁজে বের করো। হোস্ট, যে দাওয়াত করে রাখা হয় তাকে আমরা কি বলি? আর যা দাওয়াত খেতে যায় তাদেরকে আমরা গোস বলি না গেস্ট বলি? আচ্ছা, ওকে না, গোস্ট বলি না গেস্ট বলি না? আচ্ছা শুনি বলো তো, কি বলি আমরা, যে যে দাওয়াত খেতে যায় তাদেরকে আমরা কি কি বলি, গেস্ট বলি না গোস্ট বলি? ঠিক আছে, গেস্ট বলি না। ভূত, ভূত। আচ্ছা তাই না, ওকে। একটা গেস্ট বাকের ভার কোনটা কও? ওটা অফার, মানে একজন হোস্ট দিত দাওয়াত কইরা, ওকে, একজন হোস্ট দিত। এবার বলো, ভার্বের পরে কি পাইতে পারি আমরা? অবজেক্ট। অবজেক্ট পাওয়ার জন্য ভার্বের প্রশ্ন করো। সিরাজগঞ্জ না তোমার দেশের বাড়ি? নাম জানো কি? আশরাফুল না? তুমি বলো ভার্বের কি দিয়ে প্রশ্ন করবা অবজেক্ট পাওয়ার জন্য? প্রশ্ন করো, একজন হোস্ট দিত, কি দিত, কি দিত কও? কি দিত, কি দিত, কি দিত? প্লেট দিত। আচ্ছা কাকে দিত? তাহলে গেস্টদেরকে প্লেট দিত। হ্যাঁ, যে দাওয়াত করে রাখা প্লেট দিবই। প্লেটের পোস্ট মডিফাই করো, প্লেটের মধ্যে কি দিত? উইথ ভ্যারিয়াস স্পাইসেস। তুমি বলো আশরাফুল প্লেটের মধ্যে কি দিত? স্পাইসেস। উইথ এর পরে মেন ওয়ার্ড কোনটা? ভালোই পারছো, প্রি মডিফাই মারো। একটা মশলা না, বিভিন্ন জাতের মশলা। মশলা ইংলিশ কি কও? এখন তুমি বলো এই স্পাইসেস কি সাবজেক্ট হওয়ার যোগ্যতা রাখে এই জায়গাতে? কেন রাখে না? হ্যাঁ, প্রিপোজিশনের পরে, ইয়াস। তাহলে এই নাউনটাকে বড় করা যায় শুধুমাত্র। দেশি ম্যাডাম কিভাবে বড় করা যায় তুমি বলো তো? নাউনটা কিভাবে বড় করা যায়? আগে তথ্য দিয়ে, পরে তথ্য দিয়ে। আগে কি দেওয়া আছে? কোয়ান্টিফায়ার। পরে কি দেওয়া আছে? বলো এটা কোন ধরনের পোস্ট মডিফায়ার? পাস্ট পার্টিসিপল। অ্যাক্টিভ মিনিং করবা না প্যাসিভ মিনিং করবা? প্যাসিভ। অ্যাক্টিভ করবা না প্যাসিভ করবা? এটা তো বাক্য না ভাই, বাফবে ভাই। এটা তো বাক্য না, এটা কি কও? পার্টিসিপল। কোন পার্টিসিপল, আইনজি পার্টিসিপল না পাস্ট পার্টিসিপল? তুমি বাক্য আর পার্টিসিপলের মধ্যে একটু ঝামেলায় পড়ছো না এখনো? বাক্য হইলে টু বি ভার্ব রাখলেও পাস্ট পার্টিসিপল, তাহলে প্যাসিভ হইতো। এটা তো বাক্য না, এটা কি বলো, ফ্রেজ, পার্টিসিপল ফ্রেজ না? কোন পার্টিসিপল, আইনজি পার্টিসিপল না পাস্ট পার্টিসিপল? এটা প্যাসিভে মিনিং আসবে। মশলাগুলা ইংলিশ বলো। এরপরে যদি লম্বা করে বলতো, এটা কিন্তু ট্রিমিং করছে, লম্বা করে বলতে কিভাবে লিখতো কও? হুইচ ওয়াজ দিবা না ওয়ার দিবা কও? ওয়ার। এভাবে দিলে তুমি বুঝতে পারতা না বাক্য। এখন এখন তোমার মনে হয় না বাক্য এটা প্যাসিভ বাক্য? এই যে এখানে তোমার হুইচ আছে, টু বি ভার্ব আছে, আর কি আছে? পাস্ট পার্টিসিপল। অ্যাক্টিভে না প্যাসিভে? এটা বাক্য বোঝা যেত, কিন্তু লেখক তো এই দুটা লেখে নাই, কেটে দিয়ে কি লিখে দিছে? পাইল। এই কাজটা করছে না? এটা তোমার সহজ হয় না, একটু কঠিন হয়েছে। তাহলে আশরাফুল বলো তো, গেস্টদেরকে কি দিত? প্লেটের মধ্যে কি থাকতো? তিলোত্তমা ম্যাডাম স্পাইসিস নিয়ে এক্সট্রা কথা বলেন। পাইল। পাইল মানে বলো মশলাগুলো স্তূপ করে রাখা। মশলাগুলো নিজে কাউরে স্তূপ করে রাখছে? মশলাগুলো স্তূপ করে রাখা। মশলাগুলো স্তূপ করে রাখা হয়েছে না? এটার মধ্যে ফোকাস দাও, মশলাগুলো স্তূপ করে রাখা। স্তূপ করে রাখা ইংলিশ কি? এরপরে তুই বলো আশরাফুল আপন দিয়ে কোন পর্যন্ত পড়বা?
ইট পর্যন্ত, ইট পর্যন্ত। এবার বলো ইট দ্বারা কারে বুঝাইছে? তিলোত্তমা পারবে। হোসকে বুঝাইছে না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, তোমার মধ্যে কাকে বুঝাইছে? ঠিক আছে, আচ্ছা, স্পাইসেসকে বুঝাইছে। এখন স্পাইসেস তো প্লুরাল, প্লুরালকে ইট দিয়ে বুঝাইতে পারে না, চেষ্টা করছো, তার জন্য তুমি অসাধারণ। ঠিক আছে, সে আমাকে বলছে ম্যাডাম, ম্যাডাম এটা ডিটেকটিভ, ডিটেকটিভ মানে সিনেমাকে বহু দূর থেকে নিয়ে আসছে, এই লাইনে হইতে হইব। আচ্ছা, ম্যাডাম পারবেন, ঠিক আছে। হ্যাঁ। আপনার নাম কি ম্যাডাম? তাবাসসুম যেটা করলো, ট্রাস্ট মি, এটা ইতিহাস, এটা ইতিহাস না, আসলে এটা ইতিহাস না, আপনি ইতিহাস ভাঙছেন, আপনি রেকর্ড করছেন। হয়েছে। এর দ্বারা সিঙ্গুলার করে বুঝাইতে পারে। তাহলে এখন তুমি ম্যাচিং খাও, ম্যাচিং করাও, বিভিন্ন মশলা স্তূপ করে রাখা, তার উপরে স্তূপ করে রাখা, প্লেটের উপরে, আপন মানে তো অন উপরে না, প্লেটের উপরে স্তূপ করে মশলা রেখে দিস। তাহলে কাহিনী কি? প্রথম কথা বলো, মানি বলো, দাওয়াতে। এবার কও দাওয়াতের পরে কি লিখছে? ওস মানে কি? যে দাওয়াত করে রাখা হয়। হ্যাঁ, বাকের ভার কোনটা? দিতেন, কারে দিতেন? কি দিতেন? খালি প্লেট দিতেন না, প্লেটের মধ্যে কি থাকতো? মশলা। কেমনে দিতেন? প্লেটের উপরে সাজায়া দিতেন স্তূপ করে কইরা। দিত কেন বলো তো? দেখ আমার আছে, দেখ আমার আছে, কি আছে গো? ওয়েলথ মানে কি? দেখ আমার সম্পদ আছে। কারণ মশলা তো অনেক দামি ছিল ইউরোপে, 1 টাকার জিনিস 70,000 টাকায় বিক্রি হইতো একটা মশলা, কখনো কখনো। একটা নাটমেগ 1 টাকায় কিনা, 10 টাকায় কিনা, 70,000 টাকায়, 60,000 টাকায় বিক্রি হইতো, পাওয়া যেত না, শুধু ধনীরা কিনতে পারতো। আচ্ছা, এই সম্পদ আমি কি করতে পারবো? আমি এই সম্পদ ব্যয় করতে পারবো, ব্যয় করার মতো সম্পদ আমার আছে। তাহলে বলো এই সিনামন দ্বারা বুঝাইতো, বুঝানো ইংরেজি বলো ইন্ডিকেশন। আর এখানে কি লেখা আছে বলো, কি বুঝাইতো? আমি লিখুম একটা ওয়ার্ড, তাহলে কি দিবা? এখন বলো সাইন দিবা কিনা, লাইনটা পড়বা। সিনামন ওয়াজ এন ইন্ডিকেশন অফ আ পারসন সাইন, একজন মানুষের সাইনের ইন্ডিকেশন, ইন্ডিকেশন আর সাইন তো একই কথা। তাহলে তুমি দুটা ম্যাচিং করবা, গ্রামার ম্যাচিং, অর্থ ম্যাচিং, লাইনের লগে দিয়া পড়বা। সিনামন ওয়াজ এন ইন্ডিকেশন অফ আ পারসন, কি হবে কও? ট্রাস্ট মি, মোটামুটি বহু বছর পরে তোমাদেরকে ব্যাখ্যা করে বুঝাই দিচ্ছি, অন্য ব্যাচে ব্যাখ্যা করে বুঝাই না, আর ছোট করে পুরো পুরো সবগুলা শেষ করে দিই, 45 মিনিট লাগে, আর তোমাদের এখনো শেষ হয় নাই না সবগুলা শেষ করতে। আচ্ছা, তোমাদের ব্যাখ্যা করে বুঝাই, বেশি ব্যাখ্যা দিচ্ছি, এতক্ষণে সব শেষ হয়ে যায়। না, আমি মাঝখানে এতদিন ব্যাখ্যা করে বুঝাইতাম না, আজ তোমাদের বুঝাইলাম। হ্যাঁ, তোমাদেরকে যে এত ভালোবাসি, কেন বাসি বলো তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তোমরা মানুষ না, তোমরা সবাই মহামানব। তারপরটা দেখো কি লেখা আছে, known as a treatment for and other health problems। এই নোনটা ভার্বের আইএনজি না পাস্ট পার্টিসিপল কও তো? বলো অ্যাক্টিভ মিনিং দিছে না প্যাসিভ মিনিং দিছে? বাবু এ তোমার নাম জানো কি ভাই? শামীম। এটা কি বাক্য না পার্টিসিপল? তাহলে এটা অ্যাক্টিভে না প্যাসিভে? বাক্য হইলে তো সেটা টু বি লাগতো, এটা তো পার্টিসিপল, শুধু একটা ওয়ার্ড মেরে দিছে। একটা ওয়ার্ড আইএনজি দিলে অ্যাক্টিভ মনে করবা, আর একটা ওয়ার্ড পাস্ট পার্টিসিপল দিলে কি মনে করবা? প্যাসিভ। সেন্টেন্স আর ফ্রেজের মাঝে পার্থক্য আছে, সেন্টেন্স হলে লম্বা লম্বা, আর ফ্রেজ যদি অ্যাক্টিভ সাউন্ড সেন্সে হয় আইএনজি, আর প্যাসিভ সেন্স হইলে শুধু আছে, কিছু থাকবে না, শুধু পাস্ট পার্টিসিপল। তাহলে শুধু পাস্ট পার্টিসিপল মনে করলে দেখলে কি মনে করতে হবো? প্যাসিভ সেন্স, বাক্য না, প্যাসিভ সেন্স। ওটা লম্বা করে নাই, ছোট করে লিখস, প্যাসিভ সেন্সে ধরতে। known as a treatment, আছে না? known as a treatment for and other health problems। ম্যাডাম ঘুম পাচ্ছে না, পয়েন্ট and other health problems।
এখন এই নোন এজ এ ট্রিটমেন্ট, এই নোন কাকে নিয়ে বলা? সিনামনকে। তাহলে তুমি যদি বাক্য ভাইবা নাও, লম্বা বাক্য ভাববা, এবার তুমি ভাবা কি বসাবো বলো? সিনামন ওয়াজ নোন। এখন তুমি ভার্ব খুঁজে বের করো, সাবজেক্ট খুঁজে বের করো। এবার দেখো এটা বাক্য হয়েছে না? বাক্য হয়েছে না কত? এটা অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভ। এখন লেখক কি করছে মনে করো, এই উনি কি করছে, এই দুটা দেয় নাই কা। এখন তুমি নোনকে কি অ্যাক্টিভ ভাববা না প্যাসিভ ভাববা? প্যাসিভ ভাবতে হবে। এই যে কাজটা করে ফ্রেজ দিয়া, ঠিক আছে? লম্বা শর্ট, ট্রেনিং করছে না? সিনামন ওয়াজ নোন, সিনামন ছিল পরিচিত না? অ্যাজ দিয়া বলো কি লিখবা? এত পুরোটা না, পুরোটা, কারণ তোমার নাউন পর্যন্ত পড়তে হবে ট্রিটমেন্ট, ভাঙা ভাঙা পড়ো অ্যাজ আ ট্রিটমেন্ট, তারপর ফর দিয়া পড়তে হবে এটা, থামতে পারবে না কারণ পাশে এন্ড আছে, লিঙ্ক করছে। এরপরে বলো মেইন ওয়ার্ড কোনটা? সিনামন পরিচিত ছিল, হ্যাঁ treatment। তার মানে সিনামন ছিল এটা ওষুধ, সিনামন ওষুধ ছিল না? ওষুধ কয়টা ওষুধ? এটা প্রিমোডিফায়ার, ফর দিয়া বলো কার ওষুধ, এখানে একটা একটা জিনিসের নাম হবে বলছে, এবং কার নাম হবে পাশে ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিছে, কও আদার হেলথ। যেহেতু অন্যান্য রোগ, তাহলে এই জায়গায় কার নাম হবে? একটা রোগের নাম হবে। আচ্ছা যদি এখানে আদার বয়েজ কইতো, তাহলে এখানে একটা ছেলের নাম হইতো, আর এখানে গার্লস হইলে মেয়ের নাম। এটা একটা কমন নিয়ম। এবং এই টাইপের জিনিসগুলোকে ফর এক্সাম্পল দিয়ে বোঝানো হয়। কি দিয়ে বোঝানো হয়? ফর এক্সাম্পলের সিনোনিম হিসেবে এটা তুমি পড়বা। উদাহরণ 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 খুঁজে, উদাহরণ উদাহরণ উদাহরণ। এই যে যদি তুমি দেখো অ্যান আদার, এই যে ড্যাশ অ্যান আদার এরকম পাও, এখানে আদার পাইছো, আদার হেলথ প্রবলেমস, তুমি এই টাইপের ওয়ার্ডের উত্তরে পাশে দিকে কি পাইবা? For instance, as an example, one example is that a case in point, particularly, in particular, especially, including, take the case, take for example, to illustrate, namely, may say like such as, this is the case, এগুলা বসবে, এগুলো পাবা। এটা তো মুখস্থ করে ফেলবা। এই কোহেসিভ ডিভাইসে এখানে আছে 1100 ওয়ার্ড, পড়তে লাগবে তোমার 10 মিনিট, তিনবার পড়তে লাগবে 30 মিনিট। 1100 ওয়ার্ড পড়তে কয় মিনিট লাগে? 10 মিনিট। তারপরে গুল মারতেছেন না, 900 ওয়ার্ড পড়তে মানুষের 4 মিনিট 5 মিনিট লাগে, তো তোমার তুমি স্লো, তো তোমার দিলাম 10 মিনিট লাগবে। আচ্ছা, কোহেসিভ ডিভাইসটা দিয়ে দেবো তোমার। সিনামন সারায় তুলতো, একটা রোগের নাম এবং অন্যান্য রোগ সারায় তুলতো। তো দেখি এবার আমরা রোগ সারায় তুলতো এই টাইপের ওয়ার্ড কোন জায়গায় পাচ্ছি, দেখি কোথায় আছে। Cinnamon was also reported to have health benefits and was thought to cure various ailments such as indigestion. বলো ওইখানে উদাহরণস্বরূপের সিনোনিম দেওয়া আছে, কোনটা দেওয়া আছে কও? সাচেস। সাচেস না উদাহরণস্বরূপের সিনোনিম? তিনবার পড়ো লাইনটাকে। Cinnamon was thought to cure various ailments such as, thought to cure various ailments such as indigestion. আবার পড়ো, cinnamon was thought to cure various ailments such as indigestion. Cinnamon was thought to cure various ailments such as indigestion. Cinnamon was thought to cure various ailments such as indigestion. আরো পড়ো, cinnamon was thought to cure various ailments such as indigestion. Indigestion.
পবিত্র না? পবিত্র পবিত্র তো অপবিত্র নাকি বেটা? হ্যাঁ। এখন দেখো সিনামন ওয়াজ থট টু কিউর ভ্যারিয়াস এলিমেন্টস সাচ এস কি ইন্ডিজেশন। ইন্ডিজেশন না, ইন্ডিজেশন উচ্চারণ করো, জেস জেস চান, ইন্ডিজেশন ইন্ডিজেশন না? এখন তুমি যে ইন্ডিকেশন বললা, ওকে, তোমার মধ্যে বিশুদ্ধ আওয়াজ বের হয়েছে। এখন তুমি একটু বলো তো এই বাক্যের ভার্ব কোনটা? সিনামন ওয়াজ থট, ওয়াজ থট, তুমি বলো এটা অ্যাক্টিভে না প্যাসিভে? প্যাসিভে। সাবজেক্ট কোনটা? সিনামন। এখন তুমি এর মিনিং কি করবা? সিনামন কাউকে ভাবতো না সিনামনকে ভাবা হইতো? তাহলে তুমি যদি অ্যাক্টিভে মিনিং করতে, উল্টা মিনিং হইতো না? তাহলে প্রতিবার খেয়াল করবা অ্যাক্টিভে না প্যাসিভে। সিনামনকে ভাবা হইতো, আচ্ছা কি ভাবা হইতো? উত্তর দাও, উত্তর দাও, উত্তর দাও। বলো মেইন উদ্দেশ্য কোনটা, মানে মেইন অবজেক্ট কোনটা এর মধ্যে? ভাবা হইতো। এরপর অবজেক্ট বলো, মেইন অবজেক্ট কোনটা বলো? এনিমেস না? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা না? আচ্ছা, যারা এল ম্যাথ পড়ছো তাদেরটা হয়নি। আচ্ছা, যারা কিউর বলছো তাদেরটা ভুল হয়নি, শুদ্ধ হয়েছে। আচ্ছা, মেইন ওয়ার্ড কোনটা বলো? মেইন অবজেক্ট কিউর। ভাবা হইতো যে সিনামন কি করে, সারায় তোলে। এখন স্যার এলম্যান্স কেন না? তুমি প্রশ্ন করো কি সারায় তোলে, তাহলে এলম্যান তো কিউরের পরে পাওয়া যায়। আচ্ছা, কিউরের পরে এটা হলো কিউরের অবজেক্ট, এত বড় অবজেক্টের মধ্যে মেইন ওয়ার্ডটা খুঁজবা, মেইন অবজেক্টটা খুঁজো। বলো এলম্যান্স, এলম্যান্স মানে বলো অসুস্থতা। এটা নাউন, নাউনকে বড় করো, তুমি বলো নাউনকে কেমনে বড় করি আমরা? প্রিমোডিফাই, প্রিমোডিফাই বলো, পোস্টমোডিফাই বলো, উদাহরণ দিয়ে পোস্টমোডিফাই। এই যে এবার দেখো উদাহরণ দিয়ে পোস্টমোডিফাই। হ্যাঁ, such as না? অনেক রোগ সারায়, অনেক ইংলিশ বলো, রোগ ইংরেজি বলো। এই রোগ ভ্যারিয়াস রোগ মানে যে হেলথ প্রবলেমস। একটা রোগের নাম বলো, সাচ এস ইন্ডি। তাহলে আনসার দাও, সিনামন ওয়াজ নোন এজ এ ট্রিটমেন্ট ফর, উত্তর দাও ইন্ডিজেশন। এবার ইন্ডিজেশনের মিনিং জানো না কে কে? জানো কে কে? হ্যান্ড রেজ করো। মাশাআল্লাহ, এই যে তোমরা না জেনে আনসার পারছো না, বলো এটাই পবিত্রতা। আনসার তো পারছো, পবিত্রতা। ইন্ডিজেশন মানে বদ হজম, পেট ব্যথা বা হজম হয় না, ইন্ডিজেশন। 6 7 না? ঠিক আছে। পাশেরটা পড়ো, গ্রোন ইন, কি লেখা আছে বলো? এখন বলো এই গ্রোন ইন অ্যাক্টিভ না প্যাসিভ? কও প্যাসিভ। এর লম্বা করে বললে কিভাবে বলতো বলো তো? সিনামন ওয়াজ গ্রোন। এবার ইনের পরে কি কি হইতে পারে কত? নাউন হবে, আবার আন আছে, তাহলে হবে কি? আনকাউন্টেবল অথবা প্লুরাল। ইনের পরে সর্বোচ্চ কয়টা ধরনের জিনিস হইতে পারে? কও স্পেস হইতে পারে, টাইম হইতে পারে, এছাড়া তো কিচ্ছু না। তাহলে কই হইতো এটা জিনিস? এই লাইনে দুইটা উত্তর আছে, কিন্তু এখানে শেষ করব। এখন আমরা গ্রো খুঁজবো না, পড়ো। এই লাইন থেকে পড়তে পড়তে গ্রো শব্দটা খুঁজে বের করবা, গ্রোন। এখানে তো লেখা আছে গ্রোথ, আমরা তো লাগবো গ্রোন। জি জি ম্যাচিং করলেও তো সেম না, নিচে আছে না? দে টুক ইট ফ্রম ইন্ডিয়া হোয়ার ইট ওয়াজ গ্রোন। তাহলে এখন আমরা আনসার হয়ে গেছে গো, বলো পারবা? আনসার পারবা? দে টুক ইট ফ্রম ইন্ডিয়া হোয়ার ইট ওয়াজ গ্রোন। তাহলে গ্রোন ইন, আজকে এই পর্যন্তই থাকবে। পরের উত্তরগুলো সহজ, ব্যাখ্যা করে দেওয়া যায় 2 মিনিটে, কিন্তু করবো না, কারণ তোমার একটু ব্যাখ্যা করে বুঝাবো।